আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। সবাইকে আজকের এই লাইভ ক্লাসে আবারও আমন্ত্রণ জানাই। আজকের এই লাইভ ক্লাসটি কে কোথা থেকে দেখছি আমরা একটু জানাবো। আল্লাহর নাম নিয়ে শুরু করছি আজকের এই লাইভ ক্লাস। একটু শুনতে চাইবো যারা ক্লাস দেখছেন। লাইভ ক্লাস। আমাদেরকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। কথাটা শুনতে পান কিনা, দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, যারা ক্লাসটি দেখছেন ঝটপট একটু ক্লাসটা শেয়ার করে দেন তো ভাই। একটু ঝটপট শেয়ার করে দিবেন। শেয়ার হয়ে গেলে একটু ডান লিখবেন। যে শেয়ার হয়ে গেলে ডান লিখবেন। ক্লাসটা শেয়ার একটু ডান লিখে দেন। ওকে, অনেকেই যুক্ত হয়েছে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, দেখতে পাওয়া যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। ওকে, একজন কমেন্ট করেছে মিথিলা আক্তার। ওয়ালাইকুম আসসালাম মিথিলা আক্তার। সবাই একটু কমেন্ট করেন তো ঝটপট। আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাস। আন্তর্জাতিক, আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়াবলী নাকি আপনাদের অনেক কঠিন লাগে? গতদিন আন্তর্জাতিক বিষয়াবলীর লেকচার ১ নিয়েছিলাম। আজকে লেকচার ২ আন্তর্জাতিক বিষয়াবলী। সুহাসিনী বলছে ক্লিয়ার, ফাতেমাতুজ জোহরা, সুহাসিনী, দেলোয়ার হোসেন। সবাই একটু ঝটপট শেয়ার করে দিবেন ক্লাসটি। শেয়ার করে ডান লিখেন। শেয়ার করে দিয়ে ডান লিখেন। আপনাদের এই যে ধারাবাহিক ফ্রি ক্লাস এটা কিন্তু চলতেই থাকবে। এটা চলতে থাকবে। এই ধারাবাহিক ফ্রি ক্লাস এটা চলতে থাকবে। অর্ণব স্যার যে গ্রুপটা আছে অর্ণব স্যার ক্লাসরুম সেখানে একজন একটু শেয়ার করে দেন এইটা। আজকের এই ক্লাসটা। হ্যাঁ, আবু রাহাত বলছে, "আসসালামু আলাইকুম স্যার।" ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড নাই। সাউন্ড আছে? কে বললে সাউন্ড নাই? নুসরাত নীলা। সাউন্ড দেখা যাচ্ছে। একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। সাউন্ড একদম ক্লিয়ার। ওকে, গতদিন আমরা এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করলাম। হুম? আমরা গতদিন এশিয়া মহাদেশ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গতদিন আলোচনা করেছিলাম দক্ষিণ-পূর্ব এশিয়া। আমরা এশিয়া মহাদেশের যে ৫ টি অঞ্চল আছে, সেই ৫ টি অঞ্চলের একটা অঞ্চল হলো ৫ টি অঞ্চলের মধ্যে একটা অঞ্চল ছিল গতদিন আলোচনা করেছিলাম দক্ষিণ-পূর্ব এশিয়া। গতদিন যারা ক্লাস করেছেন তারা একটু আমাকে জানান তো, দক্ষিণ-পূর্ব এশিয়ার যে ১১ টা দেশ, সেই ১১ টা দেশের কনসেপ্ট ক্লিয়ার কিনা? গতদিন আলোচনা করেছিলাম দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ টা দেশের কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছেন কিনা? গতদিন বলেন ক্লিয়ার কিনা? গতদিন যে ক্লাস করেছিলেন সেটা বাসায় পড়েছেন? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু আল্লাহর নাম স্মরণ করে লিখেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। গতদিন যেগুলো পড়িয়েছিলাম সেগুলো ক্লিয়ার হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে গতদিন যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আজকে কিন্তু আমরা আরেকটা আলোচনা করব। হুম? ক্লিয়ার? সুহাসিনী বলছে ক্লিয়ার, মহসিনা ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। জি, সাবিহা শ্রুতি বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব আরেকটি পার্ট। খুব মন দিয়ে শুনবেন, কোন তাড়াহুড়া নেই। ক্লাসটা একটু নোট করার চেষ্টা করবেন এবং নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবেন এই ক্লাসটা। তাহলে পরবর্তীতে দেখতে পাবেন। পেজে প্রতিনিয়ত অনেক ক্লাস হয়, অনেক আপডেট হয়, অনেক ভিডিও হয়। খুঁজে পাবেন না। কাজেই একটু নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন। ওকে। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব দেখেন, এই যে এশিয়া মহাদেশের যে ৫ টা অঞ্চল ছিল এর একটা অঞ্চল হলো দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া। আমরা জানি দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ হচ্ছে ৮ টি। কয়টা দেশ? দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ হচ্ছে ৮ টি দেশ। দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ কয়টা ভাই? ৮ টা দেশ, তাই না? এই যে ৮ টা দেশ, এই ৮ টা দেশ কিন্তু সার্কভুক্ত দেশ। এই দেশগুলো হচ্ছে সার্কভুক্ত দেশ। অর্থাৎ এই ৮ টি দেশ নিয়েই
যে সার্ক যে আঞ্চলিক সংগঠনটা আছে এটা গঠিত হয়েছে। আমরা জানি এটা। সার্কভুক্ত দেশ। আচ্ছা। এই, এই যে ৮ টা দেশ এটা কি আপনি মনে রাখবেন? বিএনপি is MBA বললাম, কি বললাম? এটাকে মনে রাখবেন বিএনপি is MBA কি মনে রাখবেন? বিএনপি is MBA বিএনপি is MBA বিএনপি is MBA অথবা আপনার যদি এটা মনে রাখতে কঠিন হয়, আপনি মনে রাখবেন নিপা NIPA নিপা বলেন নিপা এমবিবিএস পড়ে। নিপা কি পড়ে? এমবিবিএস পড়ে। নিপা কি পড়ে? এমবিবিএস পড়ে। বলেন নিপা কি পড়ে? এমবিবিএস পড়ে। অথবা বিএনপি is MBA বিএনপি সবাই একটু আমার সাথে কমেন্টে লিখেন তো। সবাই এই ২ টা টেকনিক কমেন্টে লিখবেন। সবাই ঝটপট এই ২ টা টেকনিক কমেন্টে লিখেন যে বিএনপি is MBA 1 লিখেন টেকনিক DEC টেকনিক লিখেন টেক 1 1 দিয়ে লিখবেন বিএনপি is MBA বিএনপি is MBA এবং টেক ২ দিয়ে লিখবেন নিপা এমবিবিএস পড়ে। কি পড়ে? নিপা এমবিবিএস পড়ে। নিপা এমবিবিএস পড়ে। সবাই ঝটপট একটু কমেন্টে লিখেন। সবাই ঝটপট একটু কমেন্টে লিখেন। সবাই ঝটপট একটু কমেন্টে লিখেন। ওকে, মাঝারুল বিএনপি বলছে, কানিজ ফাতেমা বলছে নিপা এমবিবিএস পড়ে। ওকে, থ্যাংক ইউ। বাকিরা একটু লিখেন। আবু রাহাত বলছে বিএনপি ইস এমবিএ। একসাথে তাহলে আপনার মনে থাকবে। তাহলে আপনার মনে থাকবে। যদি আপনি লিখেন আমার সাথে কমেন্ট করেন আপনার মনে থাকবে। কি বললাম? মনে থাকবে। বিএনপি ইস এমবিএ মিথিলা আক্তার বিএনপি ইস এমবিএ তাহলে দক্ষিণ এশিয়ার একটা দেশ মনে রাখার হলো বিএনপি ইস এমবিএ অথবা নিপা এমবিবিএস পড়ে। নিপা এমবিবিএস পড়ে। আচ্ছা এরপরে কি বললাম? আমরা গতদিন আলোচনা করেছিলাম যে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে ১১ টা। সে ১১ টা দেশ মনে রাখার কি এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। ওটা ছিল দক্ষিণ পূর্ব এশিয়া। এটা হলো দক্ষিণ এশিয়া। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া হলো এমটিবিতে ফাইল দেখলে বিসিএস হয় না। আর দক্ষিণ এশিয়া হলো বিএনপি ইস এমবিএ। বিএনপি ইস এমবিএ। বিএনপি ইস এমবিএ। আচ্ছা, আমরা এবার এই টেকনিক দিয়ে একটু আগাইতে থাকি। দেখেন বিএনপি ইস এমবিএ। ওকে, এই বি থেকে হলো বাংলাদেশ। বি থেকে হচ্ছে বাংলাদেশ। বি থেকে কি? বাংলাদেশ। এন থেকে হলো নেপাল। এন থেকে নেপাল। পি থেকে পাকিস্তান। পি থেকে পাকিস্তান। বি থেকে বাংলাদেশ। এন থেকে নেপাল। পি থেকে পাকিস্তান। বি থেকে বাংলাদেশ। এন থেকে নেপাল। পি থেকে পাকিস্তান। এই আই থেকে ইন্ডিয়া। আই থেকে ইন্ডিয়া। আই থেকে ইন্ডিয়া। এস থেকে শ্রীলঙ্কা। এস থেকে শ্রীলঙ্কা। আই থেকে ইন্ডিয়া। এস থেকে শ্রীলঙ্কা। আই থেকে ইন্ডিয়া। এস থেকে শ্রীলঙ্কা। এম থেকে মালদ্বীপ। এম থেকে মালদ্বীপ। এম থেকে মালদ্বীপ। এম থেকে মালদ্বীপ। তাহলে বি থেকে বাংলাদেশ, এন থেকে নেপাল, পি থেকে পাকিস্তান, আই থেকে ইন্ডিয়া, এস থেকে শ্রীলঙ্কা। এই বি থেকে ভুটান, বি থেকে ভুটান, এ থেকে আফগানিস্তান, এ থেকে আফগানিস্তান, বি থেকে ভুটান, এ থেকে আফগানিস্তান, বি থেকে ভুটান, এ থেকে আফগানিস্তান। তাহলে বি থেকে বাংলাদেশ, এন থেকে নেপাল, পি থেকে পাকিস্তান, আই থেকে ইন্ডিয়া, আই থেকে ইন্ডিয়া, এস থেকে শ্রীলঙ্কা, এম থেকে মালদ্বীপ, বি থেকে ভুটান, এ থেকে আফগানিস্তান। বিএনপি ইস এনবিএ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, মালদ্বীপ, ভুটান আর আফগানিস্তান। মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান। ওকে, তাহলে দেখেন দক্ষিণ-পূর্ব এশিয়ার অঞ্চলের দেশ। সাউন্ড সমস্যা হচ্ছে? সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার না কেন? অবশ্যই সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা। কিন্তু সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। কোন সমস্যা নাই। যদি সাউন্ড ক্লিয়ার না হয় তাহলে সাউন্ড ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, আমাকে একটু বলেন। মহসিনা বলতেছে ভাই আমি বুঝতেছি না কোন জায়গা থেকে পড়াচ্ছেন। না বুঝার তো কোনো কিছু নাই মহসিনা। না বোঝার তো কোনো কিছুই নাই। কেন বুঝতে পারছেন না? বুঝতে না পারার তো কিছু নাই। এশিয়া মহাদেশের ৫ টা অঞ্চল। গতদিন আমরা পড়িয়েছি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল ফ্রি ক্লাস। আজকেও এটা ফ্রি ক্লাস আমাদের আন্তর্জাতিকের। দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশ হচ্ছে ৮ টা। সে ৮ টা দেশের টেকনিক আমি বলছি। সাউন্ড একদম ক্লিয়ার, অল ক্লিয়ার। যারা বোঝেন না তারা বসে থাকেন। না বুঝলে কোন কিছু করার নাই। কারণ আপনি বুঝতে আমাকে অনেক দূর আগায় যাইতে হবে। এটাই স্বাভাবিক।
এটাই স্বাভাবিক। গতিতে যেই গতিতে পড়াচ্ছি সেই গতিতে আপনাকে পড়তে হবে। আদারওয়াইজ আপনি লাড্ডু। আদারওয়াইজ কি? আপনি লাড্ডু। ওকে, তাহলে আমরা টেকনিক দেখলাম। এবার আসেন আমরা প্রত্যেকটা দেশ নিয়ে একটু, একটু করে আলোচনা করার চেষ্টা করব। সবাই কি রেডি কিনা? এই যে প্রত্যেকটা দেশ নিয়ে আলোচনা করব, সবাই রেডি কিনা বলেন? প্রত্যেকটা দেশ নিয়ে আলোচনা করব, সবাই রেডি কিনা বলেন? যদি সবাই রেডি থাকেন তবেই কিন্তু আলোচনা করব। আদারওয়াইজ করব না। সবাইকে বলেন যে রেডি? প্রত্যেকটা দেশ নিয়ে আলোচনা করব। সবাই রেডি? প্রত্যেকটা দেশ নিয়ে আলোচনা করব। সবাই রেডি? ওকে, অল ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, দেখেন। তাহলে বিএনপি। আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব না এখানে। আমরা এম নিয়ে আলোচনা করব, নেপাল। এই যে একটা নেপাল দেশ, এই নেপালের ভূখণ্ডটা দেখতে কেমন? আপনারা কি জানেন? নেপালের ম্যাপটা কি কখনো দেখেছেন? নেপাল দেখতে কেমন? নেপালের দেখতে কেমন? নেপাল তো দেখেছেন অনেকে। আপনারা এভারেস্ট নাম শুনেছেন, তিব্বত শুনেছেন। তাহলে এই যে নেপাল যে ভূখণ্ডটা, এই নেপালের ভূখণ্ডটা দেখতে এই নেপালের ভূখণ্ডটা দেখতে অনেকটা এরকম। এটা অনেকটা দেখতে এরকম। এটা হলো নেপাল। এই জায়গাটার নাম কি? এই দেশটার নাম হচ্ছে নেপাল। এর রাজধানী হলো কাঠমান্ডু। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের রাজধানী কি ভাই? কাঠমান্ডু। খেয়াল করেন। এই যে নেপাল একটা দেশ, এই নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এই যে কাঠমান্ডুটা আছে, এই কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর আছে। সার্কের হেডকোয়ার্টার। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা হচ্ছে সার্ক। সার্কের হেডকোয়ার্টার রয়েছে নেপালের কাঠমান্ডুতে। আচ্ছা। এই দেশটার এই যে নেপাল যে দেশটা, এই দেশটার মুদ্রা হচ্ছে রুপি। এই দেশটার মুদ্রা কি? রুপি। তাহলে নেপাল, কাঠমান্ডু, রুপি। নেপাল, কাঠমান্ডু, রুপি। নেপাল, কাঠমান্ডু, রুপি। আচ্ছা। এই যে নেপাল যে দেশটা আছে, এই নেপালকে বলা হয় হিমালয় কন্যা। নেপালকে বলা হয় হিমালয় কন্যা বা হিমালয়ের দান বা হিমালয়ের দান। তাহলে নেপালকে কি বলা হয়? হিমালয় কন্যা বা হিমালয়ের দান। হিমালয় কন্যা বা হিমালয়ের দান বলা হয় কোন দেশকে? নেপালকে। এই নেপালের ভেতরে নেপালের ভেতরে এক ধরনের সৈন্য আছে, যাদেরকে নেপালি সৈন্য বলা হয়। এই সৈন্যদের নেপালি যে সৈন্য আছে, এই সৈন্যদের নাম হলো গুর্খা। যারা নেপালি সৈন্য, এই নেপালি সৈন্যকে বলা হয় গুর্খা। কি বলা হয়? গুর্খা। তাহলে দেখেন নেপালকে বলা হয় হিমালয় কন্যা বা হিমালয়ের দান। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এই কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর আছে। নেপালের মুদ্রা হচ্ছে রুপি। নেপালের যে সৈন্য আছে, এই সৈন্যকে বলা হয় গুর্খা। কি সৈন্য? গুর্খা। নেপালের সৈন্যকে কি বলা হয়? গুর্খা। নেপালের সৈন্যকে কি বলা হয়? গুর্খা। কি বলা হয়? গুর্খা। আচ্ছা, দেখেন, এই যে নেপাল, এই নেপালে একটা বিমানবন্দর। এই নেপালের যে বিমানবন্দরের নাম হলো ত্রিভুবন বিমানবন্দর। ত্রিভুবন বিমানবন্দর। ত্রিভুবন বিমানবন্দর। কেন এই কথাটা বলছি? এই ত্রিভুবন বিমানবন্দর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। এটা হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরের একটা হলো এই নেপালের ত্রিভুবন বিমানবন্দর। কি বিমানবন্দর? নেপালের ত্রিভুবন বিমানবন্দর। এই নেপাল যে দেশটা, এটা কিন্তু পর্যটনের জন্য বিখ্যাত। পর্যটনের জন্য বিখ্যাত। নেপাল যে দেশটা আছে এটা পর্যটনের জন্য বিখ্যাত। ত্রিভুবন বিমানবন্দর আছে নেপালে। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। সার্কের সদর দপ্তর আছে নেপালে। নেপালকে বলা হয় হিমালয় কন্যা। গুর্খা সৈন্য হচ্ছে নেপালি। গুর্খা সৈন্য কোথায়? নেপালের সৈন্য হচ্ছে গুর্খা। নেপালের সৈন্যদেরকে কি বলা হয়? গুর্খা। নেপালি সৈন্যদেরকে কি বলা হয় ভাই? গুর্খা। নেপালের সৈন্যদেরকে কি বলা হয়? গুর্খা। ওকে। তাহলে দেখেন, আপনাদের কমেন্ট গুলো আমরা পরে পড়ব। তাহলে নেপাল পর্যটনের জন্য বিখ্যাত। নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা বা হিমালয়ের দান। নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু, যেখানে সার্কের সদর দপ্তর আছে। নেপালের আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে ত্রিভুবন বিমানবন্দর, সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দর। নেপালের মুদ্রা হচ্ছে রুপি। নেপালের সৈন্য হচ্ছে গুর্খা, নেপালি সৈন্য গুর্খা। খেয়াল করেন, এই যে নেপাল যে দেশটা আছে, এই নেপালের সর্বশেষ রাজা, এই নেপালের সর্বশেষ রাজা ছিল রাজা জ্ঞানেন্দ্র। রাজা জ্ঞানেন্দ্র। নেপালের যে সর্বশেষ রাজা, সেই রাজার নাম হচ্ছে রাজা জ্ঞানেন্দ্র। নেপালের সর্বশেষ রাজার নাম কি? রাজা জ্ঞানেন্দ্র। অর্থাৎ নেপালে পূর্বে রাজতন্ত্র ছিল। অর্থাৎ
এই নেপালটাতে কি ছিল? রাজতন্ত্র। এই রাজতন্ত্র ছিল। তাহলে নেপালে কি ছিল? রাজতন্ত্র ছিল। এখন কথা হলো, এই যে রাজা জ্ঞানেন্দ্র, এই যে রাজতন্ত্র ছিল, এই রাজতন্ত্র তো বিলুপ্ত হয়ে গেল, তাই না? এই রাজতন্ত্র তো বিলুপ্ত হয়েছে। এই রাজতন্ত্র বিলুপ্ত হয় ২০০৮ সালে। নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় কত সালে ভাইয়া? ২০০৮ সালে। তাহলে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় ২০০৮ সালে। নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় কত সালে? ২০০৮ সালে। অর্থাৎ রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরে নেপালে কি গণতন্ত্র চালু হইল না? তাহলে নেপালে গণতন্ত্র চালু হয় কত সালে? তাহলে নেপালে যদি রাজতন্ত্র বিলুপ্ত হয় ২০০৮ সালে, তাহলে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হলো যদি ৮ সালে, তাহলে গণতন্ত্র চালু হলো কবে? ২০০৮ সালে গণতন্ত্র চালু হয়। তাহলে দেখো, নেপালে এই যে দক্ষিণ এশিয়ার মধ্যে যে ৮ টা দেশ আছে, এই ৮ টা দেশের মধ্যে নেপাল একটা দেশ যেখানে সর্বশেষ গণতন্ত্র চালু হয়েছে। তাহলে নেপালের সর্বশেষ গণতন্ত্র চালু হয় কত সালে? ২০০৮ সালে নেপালে গণতন্ত্র চালু হয়। অর্থাৎ এই ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়। ২০০৮ সালে কি হয়েছে? রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে। তাহলে দেখো, রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গণতন্ত্র চালু হলো। ভেবে নিলাম, ওকে ফাইন, ভালো কথা। তাহলে এই নেপালের ১ম যে প্রধানমন্ত্রী আছে, নেপালের ১ম প্রধানমন্ত্রী তার নাম কি? সবাই একটু কমেন্ট করো তো। নেপালের ১ম প্রধানমন্ত্রীর নাম কি? নেপালের ১ম প্রধানমন্ত্রীর নাম কি? ২৪০ বছর পর ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়। হ্যাঁ, ঠিক আছে। রেজওয়ান। ওকে, তাহলে আমাকে একটু বলো, কমেন্টে বলো যে নেপালের ১ম প্রধানমন্ত্রীর নাম কি? তাহলে এই যে নেপাল যে দেশটা আছে, এই নেপালের ১ম প্রধানমন্ত্রীর নাম কি? সবাই একটু বলো। সবাই একটু বলো। নেপালের ১ম প্রধানমন্ত্রীর নাম কি? নেপালের ১ম প্রধানমন্ত্রীর নাম কি? পুষ্পকমল প্রচন্ড। তাহলে নেপালের ১ম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পুষ্পকমল প্রচন্ড। পুষ্পকমল প্রচন্ড। তাহলে নেপালের ১ম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে পুষ্পকমল প্রচন্ড। পুষ্পকমল প্রচন্ড। সবাই একটু লাইভ ক্লাসটা নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও তো ভাই। সবাই একটু লাইভ ক্লাসটা নিজেদের প্রোফাইলে শেয়ার করে দাও। এই যে আমার এখান থেকে দেখা যায় যে কারা লাইভ ক্লাসটা শেয়ার করেছে। এখান থেকে দেখা যায় এখনো পর্যন্ত ৩ টা শেয়ার হয়েছে। এই ৩ টা শেয়ার আমি করেছি। সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করো। শেয়ার করে এসে আমাকে জানাও। সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করো। পুষ্পকমল প্রচন্ড শেয়ার করো। সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করো। যতজন দেখছো, তুমি কি ভাবছো? ওই যে মিমস শেয়ার করো। তোমার প্রোফাইলে আমি যেখানে যেকোনো একটা মানুষের প্রোফাইলে যাবো। যেকোনো একটা মানুষের প্রোফাইলে এখান থেকে আমি ক্লিক করে যাবো, গিয়ে দেখবো ওর প্রোফাইলে মিমস শেয়ার করা আছে। ফানি ভিডিও শেয়ার করা আছে। এগুলো শেয়ার করলে তুমি কিছু শিখতে পারবা না। মিমস শেয়ার করলে আসলে কিছু হয় না। একটা ক্লাস শেয়ার করো। তাহলে তুমি ওই ক্লাসটা তোমার চোখের সামনে আসবে, বারবার দেখতে ইচ্ছা করবে, অন্য কেউ হয়তো দেখবে। আমরা এই পৃথিবীতে গোটা পৃথিবীর মাত্র ২% মানুষ, মাত্র ২% মানুষ ইফেক্টিভ কাজ করি। গোটা পৃথিবীর মধ্যে। আর বাকি 98% মানুষই সময়ের অপব্যবহার করে এবং ইফেক্টিভ কাজ করি না। যদি করতাম, বেকারত্ব কমে যেত, স্কিল ডেভেলপ করত, অনেক কিছু জানার আগ্রহ থাকতো। বিশ্বাস না করলে তুমি সারাদিনের মধ্যে Facebook এ গিয়ে মিমসই দেখো। কোন কিছু দেখো না। তোমার টাইমলাইনে মিমসই আসবে। আর তোমার টাইমলাইনে যদি আমার এই লাইফটা শেয়ার থাকে, তাহলে দেখবে আমার পরবর্তীতে আপডেট গুলো তোমার কাছে আসবে। একইভাবে অন্য কনটেন্ট ক্রিয়েটর যারা এডুকেশন নিয়ে কাজ করে তাদের ভিডিও গুলো তোমার এখানে আসতে থাকবে। শেয়ার করো। কারা শেয়ার করলো আমাকে একটু ডান লিখো। শেয়ার করে ডান লিখো। যদি আজকের ক্লাসটা শেয়ার করো, আজকের ক্লাসে অনেক কিছু পড়াবো ইনশাআল্লাহ তোমাদেরকে। যত গ্রুপ আছে, যত গ্রুপ আছে, যত Facebook গ্রুপ আছে, যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলো একটু শেয়ার করো। ওকে? হ্যাঁ, ইফা হাসান বলছে, "এগুলো তো পড়াইছেন।" তোমাদের একটা সমস্যা আছে স্টুডেন্টদের। পেইড ব্যাচের ক্লাস আর ফ্রি ক্লাস ২ টা একসাথে করে ফেলা। এটা খুব এটা খুব ঝামেলা। এইজন্য আমি স্টুডেন্টদেরকে একটু মানে আমার কেমন যেন পড়াইতে কেমন আনইজি লাগে। ওরা আসলে বোঝেই না যে মানে কোনটা পেইড ক্লাস আর কোনটা ফ্রি ক্লাস। মানে আমি যখন ক্লাস নিচ্ছি তখন পেইড ব্যাচের ক্লাস তো হয়ে গেলে তোমার এই ক্লাসটা যদি হয়ে যায়, তুমি আবার করো। আর না করলে ভাগো এখান থেকে। অন্য কাজ করো গিয়ে। কেন বলো যে এটা পড়াইছি? এটা পড়াইছি মানে কি? এটা তুমি আবার করো, আবার
পড়িয়েছে মানে আবার পড়ো তোমার। এগুলো তো পড়াইছেন, এগুলো তো পড়াইছেন। যারা এই কথা বলে তারা চান্স পায় না। এগুলো তো পড়াইছেন। এদের চান্স পাওয়ার পসিবিলিটি কম। যারা বলে যে স্যার ক্লাসটা একবার করেছি আরেকবার করতে ভালো লাগছে। ওরা আসলে চান্স পাওয়ার ক্যাটেগরিতে থাকে। ঠিক আছে? যতবার ক্লাস নিব ততবার দেখবা। ততবারই শিখতে থাকবা। একবার নেপাল নিয়ে আলোচনা করব, আরেকবার রিভিশন দিব। নিপা এমবিবিএস করে বিএনপিস এমবিএ নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। মুদ্রা হচ্ছে রুপি। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালে। এই নেপালকে বলা হয় হিমালয় কন্যা বা হিমালয়ের দান। নেপালের একটা গুরুত্বপূর্ণ বিমানবন্দর নাম হলো ত্রিভুবন বিমানবন্দর। ঝুঁকিপূর্ণ বিমানবন্দর এটা। ২০১৮ সালের দিকে ইউএস বাংলা এয়ারলাইন্স এর একটা বিমান বিধ্বস্ত হয়েছিল সেখানে। তোমরা জানো কিনা আমি জানি না যে বিমানের মধ্যে একটা জিনিস থাকে। এই যে বিমানের মধ্যে বিমান বিধ্বস্ত হলে একটা ব্লাক বক্স এটা খুঁজতে থাকে। এই ব্লাক বক্সটা যদিও রেড কালার থাকে। তোমরা জানো কিনা জানি না আমি। এই ব্লাক বক্সটা থাকে রেড কালার। ব্লাক বক্সের মধ্যে সবকিছু একদম বিমান উড্ডয়ন থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত, বিধ্বস্ত পর্যন্ত যা কিছু সব রেকর্ড হতে থাকে এই ব্লাক বক্সে। সো এই ব্লাক বক্স বিমানের সাথে কিন্তু জড়িত। হ্যাঁ? টেক অফ হ্যাঁ, তারপরে এগুলো সবকিছু জড়িত হচ্ছে বিমানের সাথে। তো এই ত্রিভুবন বিমানবন্দর আছে কোথাও? নেপালে। নেপালের সর্বশেষ গণতন্ত্র চালু হয় ২০০৮ সালে। নেপালের সর্বশেষ রাজা ছিল জ্ঞানেন্দ্র। আচ্ছা, নেপালের যে সৈন্য আছে এদেরকে বলা হয় গুর্খা। নেপালের ১ম প্রধানমন্ত্রীর নাম হলো পুষ্পকমল প্রচন্ড। পুষ্পকমল প্রচন্ড। ওকে, আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমাকে কমেন্ট করে জানাও যে এই নেপাল ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও যে নেপাল ক্লিয়ার। সবাই কমেন্ট করে জানাও। ব্লাক বক্স তো হলুদ কালার থাকে জানতাম না। ব্লাক বক্স রেড কালার থাকে। ব্লাক বক্সটা রেড কালার। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও যে ক্লিয়ার কিনা। আচ্ছা, এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থী যারা আছো, এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থী যারা আছো তারা একটু লিখো তো যে এইচএসসি ২৪ ব্যাচ। আর যারা ২৩ ব্যাচের শিক্ষার্থী আছো, তোমার পরিচিত এইচএসসি ২৪ ব্যাচের স্টুডেন্টদেরকে এখানে মেনশন করে দাও। বা এইচএসসি ২৪ ব্যাচের গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাই। তাহলে আমার একটু হেল্প হবে, মানুষজন দেখবে। ক্লিয়ার? নেপাল ক্লিয়ার? ওকে বলো নেপাল একদম ক্লিয়ার? নেপাল ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো। বিএনপি। এই পি থেকে হলো পাকিস্তান। পি থেকে কি? পাকিস্তান। পি থেকে হলো পাকিস্তান। এই পাকিস্তানের প্রবেশদ্বার পাকিস্তানের প্রবেশদ্বার হলো করাচি। পাকিস্তানের প্রবেশদ্বার কোনটা? করাচি। পাকিস্তানের প্রবেশদ্বার কোনটা ভাই? করাচি। আচ্ছা। এই যে পাকিস্তান, এই পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। ইসলামাবাদ। আচ্ছা, এই ইসলামাবাদ কোন একটা শহরের পূর্ব নাম? কমেন্টে একটু জানাও তো। ইসলামাবাদ কোন শহরের পূর্ব নাম? ওকে, নেপালের গৌতম বুদ্ধ। আচ্ছা, দেখো বৌদ্ধ ধর্মের প্রবর্তক। এখানে একজন স্টুডেন্ট কমেন্ট করেছে যে রেজওয়ান কবির গৌতম বুদ্ধ নিয়ে একটু পড়ান ভাই। আচ্ছা, গৌতম বুদ্ধ নিয়ে প্রাচীন ইতিহাস আলোচনায় আসবে। তাও একটু বলে দেই। এই যে গৌতম বুদ্ধ অনেক জায়গায় আসবে, হ্যাঁ? তোমার উপজাতি পড়াতে গিয়ে, প্রাচীন ইতিহাস পড়াতে গিয়ে আসবে। এই যে এই গৌতম বুদ্ধ হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। এটা নেপালের সাথে জড়িত, হ্যাঁ? বৌদ্ধ ধর্মের প্রবর্তক। গৌতম বুদ্ধ হচ্ছেন বৌদ্ধ ধর্মের তার জন্ম হচ্ছে নেপালের লুম্বিনীতে। নেপালের গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে নেপালের লুম্বিনী। নেপালের লুম্বিনী নামক একটা জায়গাতে তার জন্ম, হ্যাঁ? এই গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু আর তার যে বুদ্ধত্ব প্রাপ্তির দিন, গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব প্রাপ্তির দিন, এই বুদ্ধত্ব প্রাপ্তির দিন যে দিনটা এটা হলো একই দিন। অর্থাৎ তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন ঐরকম একটা দিনে তার মৃত্যু হয়েছে। ওরকম একটা দিনে তিনি বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন, হ্যাঁ? সো সেই দিনটাকে বলা হয় মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। এটা এই গৌতম বুদ্ধের সাথে জন্ম। এই যে গৌতম বুদ্ধ হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। আর এই বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ আছে, এই বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ তার নাম হলো ত্রিপিটক।
ত্রিপিটক, ত্রিপিটক বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ তার নাম হলো ত্রিপিটক, হ্যাঁ? আর তাদের যে উপাসনালয়, এই উপাসনালয়ের নাম হচ্ছে প্যাগোডা, প্যাগোডা। এই বৌদ্ধদের যে উপাসনালয় আছে তার নাম হলো প্যাগোডা। আমাদের যেরকম হচ্ছে মসজিদ, হ্যাঁ? হিন্দুদের যেরকম মন্দির এরকম বৌদ্ধদের হচ্ছে প্যাগোডা। বৌদ্ধদের প্যাগোডা। আচ্ছা এটা হলো গৌতম বুদ্ধের সাথে রিলেটেড। নেপালের এখানে সাইড করে লিখে রাখতে পারো। নেপাল। তাহলে নেপালের লুম্বিনীতে জন্ম হচ্ছে গৌতম বুদ্ধের যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক। বৌদ্ধ ধর্মের বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কিন্তু আবার অশোক, হ্যাঁ? ভুল করো না আবার। বৌদ্ধ ধর্মের প্রবর্তক তিনি আর বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন হলো সম্রাট অশোক। আচ্ছা, খেয়াল করেন। ওকে খেয়াল করেন। এরপরে দেখেন এই গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব প্রাপ্তির দিন একই দিন। আচ্ছা। তাহলে নেপাল চলে গেল। এটা নেপালের সাথে জড়িত তথ্য ছিল। আমরা পাকিস্তান নিয়ে আলোচনা করছিলাম। পাকিস্তান। পাকিস্তানের প্রবেশদ্বার হচ্ছে করাচি। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। আমরা জানি যে এই যে চট্টগ্রাম যে শহরটা আছে, এই চট্টগ্রামের পূর্ব নাম কিন্তু ইসলামাবাদ। পূর্ব নাম। পরীক্ষায় এই পূর্ব নাম কিন্তু আসে। চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ। খেয়াল করেন। এই যে পাকিস্তান যে দেশটা আছে, এই পাকিস্তানের একটা উপজাতি আছে, উপজাতি। পাকিস্তানের একটা উপজাতি আছে নাম হলো আফ্রিদি। আফ্রিদি উপজাতি বসবাস করে পাকিস্তানে। তাহলে আফ্রিদি কোন দেশের উপজাতি? পাকিস্তান। আফ্রিদি কোন দেশের উপজাতি? পাকিস্তানের। আচ্ছা। এরপরে খেয়াল করেন এই যে পাকিস্তানের সাথে একটু খেয়াল করেন পাকিস্তানের সাথে ভারতের বিরোধ, পাকিস্তানের সাথে ভারতের বিরোধ, পাকিস্তানের সাথে ভারতের যে বিরোধ আছে, সে বিরোধ কি নিয়ে? বিরোধ কাশ্মীর নিয়ে। কাশ্মীর, কাশ্মীর নিয়ে। পাকিস্তানের সাথে ভারতের বিরোধ আছে কি নিয়ে? কাশ্মীর নিয়ে। এই যে কাশ্মীরের কথা বলছি এটা নিয়ে দেখবেন ভারতের বিভিন্ন মুভিগুলোতে এই পাক-ভারত যুদ্ধ খালি দেখানোর চেষ্টা করে। তো এই পাকিস্তানের সাথে ভারতের বিরোধ আছে কাশ্মীর নিয়ে। এই কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। পৃথিবীর ভূস্বর্গ। অর্থাৎ পৃথিবীর ভূমির স্বর্গ বলা হয় এই কাশ্মীরকে। তাহলে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে। আমরা জানি জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর, হ্যাঁ? ২ টা ভূখণ্ড কাশ্মীর। এবং এই কাশ্মীর কিন্তু ভারতের একটা অঙ্গরাজ্য ছিল যেটা ২০১৯ সালে এই কাশ্মীর যে অঙ্গরাজ্যের মর্যাদা হারিয়েছে। আমরা ভারত পাওয়াতে গেলে আসবো এখানে। তবে পাকিস্তানের সাথে ভারতের বিরোধ আছে কি নিয়ে? এই কাশ্মীর সীমান্ত নিয়ে, কাশ্মীর নিয়ে। আচ্ছা, খেয়াল করেন। এই যে পাকিস্তানের হ্যাঁ, এই পাকিস্তানের খেয়াল করেন, পাকিস্তানের আরেকটা তথ্য বলি। ডটার অফ ডটার অফ ডটার অফ দ্যা পাকিস্তান, ডটার অফ দ্যা পাকিস্তান, ডটার অফ দ্যা পাকিস্তান। এই যে ডটার অফ দ্যা পাকিস্তান, এই ডটার অফ দ্যা পাকিস্তান বলা হয় কাকে? সবাই একটু কমেন্ট করে জানান তো। ডটার অফ পাকিস্তান বলা হয় কাকে? আপনারা সবাই হয়তো জানেন তার নাম। ডটার অফ পাকিস্তান বলা হয় কাকে? সবাই একটু কমেন্ট করেন তো। ডটার অফ পাকিস্তান বলা হয় কাকে? এই ডটার অফ পাকিস্তান বলা হয় মালালা ইউসুফজাইকে। মালা মালালা ইউসুফ মালালা ইউসুফজাই। ডটার অফ পাকিস্তান বলা হয় কাকে? এই যে মালালা ইউসুফজাইকে। ডটার অফ পাকিস্তান বলা হয় কাকে? মালালা ইউসুফজাই। এই যে মালালা ইউসুফজাই তিনি, তিনি ১৭ বছর বয়সে ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পেয়েছিলেন। শান্তিতে, শান্তিতে নোবেল পান। মালালা ইউসুফজাই ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ? মাত্র ১৭ বছর বয়সে। এই যে নোবেল পুরস্কারের কথা বললাম, প্রতি বছর এই নোবেল পুরস্কার থেকে একটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। হয় শান্তি, না হয় অর্থনীতি, না হয় চিকিৎসা, কিছু একটা বা সাহিত্য। নোবেল পুরস্কার আসবেই, আসবেই। গ্যারান্টি, গ্যারান্টি। এই যে আপনি ২০২৪ সালে পরীক্ষা দিবেন আবার। এটা তো ২৪ সাল। ২৪ সালের ডিসেম্বরের দিকে বিইউপির পরীক্ষা দিবেন। ঘোষণা হয়ে যাবে এবং তিনি এই নোবেল পুরস্কার থেকে আপনি প্রশ্ন কমন পাবেন। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন, নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসবেই। আপনি বিসিএস এ পরীক্ষা দিবেন, নোবেল পুরস্কার থেকে প্রশ্ন পাবেন। আপনি চাকরি পরীক্ষা দিবেন, নোবেল থেকে কমন পাবেন। এই যে আপনারা আগামী শুক্রবার যদি কোন পরীক্ষা থাকে বা ঈদের পরে যদি কোন পরীক্ষা থাকে, বাজেট থেকে একটা প্রশ্ন কমন পাবেন আপনি। এই যে বিভিন্ন চাকরি পরীক্ষা হয়, অর্থনীতির সমীক্ষা থেকে আপনি একটা প্রশ্ন কমন পাবেন। এই যে দেখেন খেলাধুলার আগাম আসর ধরেন ২০২৬ সালে কোথায় বিশ্বকাপ আসর হবে? কয় দেশ করবে? হ্যাঁ? তারপরে ক্রিকেট কোথায় হবে? অলিম্পিক কোথায় হবে? এই আসরগুলো থেকে প্রতিনিয়ত পরীক্ষার প্রশ্ন আসে।
কাজেই নোবেল পুরস্কার গুরুত্বপূর্ণ। দেখবেন যে পরীক্ষায় নোবেল পুরস্কার আসেনি, সেই পরীক্ষায় হয়তো প্রশ্ন আসে ২১শো পদক কে পাইছে? বা সাহিত্য পুরস্কার কে পেয়েছে? বা বঙ্গবন্ধু স্যার পুরস্কার এই রিলেটেড প্রশ্ন। হয় নোবেল আসবে, না হয় অন্য রিলেটেড কোন পুরস্কার আসবে। আর না আসলে এই টপিক বাদ। আসবেই না। কাজেই আপনি গ্যারান্টি দিয়ে ধরে রাখতে পারেন 99% সিওর নোবেল পুরস্কার থেকে আগামী বছরে পরীক্ষায় প্রশ্ন আসবে। যদি নোবেল না আসে, দেখেন আপনাদেরকে আমি এটাই বুঝাইতে পারি না যে ভাই কোয়েশ্চেন এনালাইসিস করতে হবে। You have to rectify the topic. আপনি একটা কোয়েশ্চেন ব্যাংক ধরবেন, ধরে আপনাকে টপিক রেকটিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এটা যদি করতে পারেন আপনার সিলেবাস 50% শেষ। দেখেন যে বছরে নোবেল পুরস্কার হয়নি, হয় সেখানে অস্কার নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। দেখেন এই যে কিছুদিন আগে পরীক্ষায় প্রশ্ন আসলো যে ক্রিস্টোফার নোলানের এই যে একটা মুভি বের হইল না? ক্রিস্টোফার নোলানের 'ওপেনহেইমার' কে নিয়ে। আমরা কি জানি পারমাণবিক বোমার আজরাইল বলা হয় ওই 'ওপেনহেইমার'। নোবেল না আসলে অস্কার আসবে। অস্কার না আসলে আপনি দেখেন কোন সাহিত্য পুরস্কার আসবে। সাহিত্যের দিকে রিলেটেড পুরস্কার আসবে। বা এই সাহিত্য পুরস্কার না আসলে দেখবেন ২১ পদক আসবে। ২১ পদক থেকে পুরস্কার আসছে। ২১ পদক থেকে পুরস্কার না আসলে হয়তো দেখবেন কান চলচ্চিত্র থেকে কোন পুরস্কার আসছে। একটা পরীক্ষায় আসেই পুরস্কার থেকে। সো আপনি কেমনে বাদ দেন? কাজেই এইভাবে ধরে বিষয়গুলো বুঝে পড়তে হবে। বুঝে পড়তে হবে। দেখেন এই যে নোবেল পুরস্কারের কথা বললাম, এই নোবেল পুরস্কারের অরিজিন কোথায়? এই নোবেল পুরস্কার চালু হইছে কোথায়? এই নোবেল পুরস্কার চালু হয় ১৯০১ সালে কিন্তু। নোবেল পুরস্কার চালু হয়েছে ১৯০১ সালে। আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কার চালু হয়। আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল, হ্যাঁ? সুইডিশ বিজ্ঞানী। সুইডিশ পদার্থবিজ্ঞানী হচ্ছেন এই আলফ্রেড নোবেল। লিখে রাখেন সুইডিশ পরীক্ষায় যদি কমন পেয়ে যাইতে পারেন। সুইডিশ পদার্থ বিজ্ঞানী। সুইডিশ পদার্থবিজ্ঞানী হচ্ছেন এই আলফ্রেড নোবেল। ১৯০১ সালে নোবেল পুরস্কার চালু হয়েছে। এই নোবেল পুরস্কার দেওয়া হয় কোত্থেকে? সুইডেন থেকে। সুইডেন থেকে। অনেকগুলো অর্গানাইজেশন দেয়। এই নোবেল পুরস্কার দেওয়া হয় ৬ টি বিষয়ে। কয়টি? ৬ টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো ১৯০১ সালে নোবেল পুরস্কার পায়। এর মধ্যে ৬ টা বিষয় কি? সহজ করে মনে রাখেন। পদার্থ, রসায়ন, চিকিৎসা। পদার্থ, রসায়ন, চিকিৎসা। পদার্থ, রসায়ন, চিকিৎসা। পদার্থ, রসায়ন, চিকিৎসা। সাহিত্য, শান্তি, অর্থনীতি। পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি, অর্থনীতি। ৬ টা বিষয়। এবং সর্বশেষ অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু হয়েছে ১৯৬৯ সালে। তো এই যে নোবেল পুরস্কার এই মালালা ইউসুফজাই ১৭ বছর বয়সে মাত্র সবচেয়ে কম বছর বয়সে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ? সৌরভ অধিকারী। আপনার ক্লাস কয়টায় ভাইয়া? আমার ক্লাস হুটহাট করে হয়। ওকে, নোবেল পুরস্কার। তাহলে মালালা ইউসুফজাই নোবেল পুরস্কার পেয়েছেন ১৭ বছর বয়সে। নোবেল পুরস্কার চালু হয় ১৯০১ সালে। চালু করেন আলফ্রেড নোবেলের নাম অনুসারে। হ্যাঁ, এবং যারা নোবেল পুরস্কার পায় তাদেরকে বলা হয় নোবেল লরিয়েট। কি বলা হয়? নোবেল লরিয়েট। নোবেল পুরস্কার বিজয়ীদেরকে বলা হয় নোবেল লরিয়েট। আচ্ছা, ডটার অফ দ্যা পাকিস্তান বলা হয় মালালা ইউসুফজাইকে। মালালা ইউসুফজাইকে। আচ্ছা। তাহলে এবার আমাকে একটু বলেন তো, ডটার অফ ইস্ট বলা হয় কাকে? ডটার অফ ইস্ট। ডটার অফ ইস্ট বলা হয় কাকে? ডটার অফ ইস্ট বলা হয় কাকে? সবাই একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। ডটার অফ ইস্ট বলা হয় কাকে? ডটার অফ ইস্ট বলা হয় কাকে? আপনারা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে, "ভাইয়া ডিজিটাল বোর্ডে ক্লাস কি হবে না? ভাইয়া ডিজিটাল বোর্ডে ক্লাস কি হবে না?" আপনি বুকে হাত দিয়ে বলেন তো যারা ডিজিটাল বোর্ডে ক্লাস নেয়, তাদের থেকে কি কোন অংশে কম পড়াই? কম ইনফরমেশন দিয়ে পড়াই আমি? আপনি বুকে একটু হাত দিয়ে বলেন তো ভাই। যদি যদি আপনার উত্তর হয়, "হ্যাঁ ভাই আপনি কম পড়ান" তাহলে আমি এই কান ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্লাস থেকে চলে যাব। যে আমি যে এই যে হোয়াইট বোর্ডে পড়াই, আমি কি আপনাকে কম ইনফরমেশন দিয়ে পড়াই? আমি আপনাকে অনেক বেশি ইনফরমেশন দেই এবং অনেক রিলেট করে ইনফরমেশন দেই। একটার সাথে আরেকটা কানেক্ট করে ইনফরমেশন দিই যেন আপনি মনে রাখতে পারেন। যেমন যখনই আপনি আমার পড়ার টেকনিকটাই এখনো বুঝতে পারেন নাই অনেকে। আমি পড়াইটা কিভাবে? আমার টেকনিক হচ্ছে লিঙ্ক আপ করা। আমার টেকনিক হচ্ছে আপনাকে ধরায় দেওয়া, লিঙ্ক আপ করে দেওয়া।
যে কোন টপিকের সাথে কোন টপিক রিলেট করে পড়ায় দিব আমি। এবং আপনি দেখবেন আপনার নোট খাতা খুলে দেখেন, অন্তত ২ পৃষ্ঠা আপনি লিখে ফেলছেন। এবং অনেক টপিক আপনি লিখে ফেলছেন। আপনি দেখেন, আপনার যখন এই নোট খাতা বের হইতে যাবে, তখন আপনি পাকিস্তানের প্রবেশদ্বার পড়তেছেন, রাজধানী পড়তেছেন, উপজাতি পড়তেছেন। এরপরে হঠাৎ করে এখানে নোবেল পুরস্কার আসলো, নোবেল পুরস্কার কবে চালু হলো এটা এক নজরে দেখে ফেলতেছেন। দেখেন সত্যি কথা বলেন, আসলেই কি তাই কিনা? এই একটা নোট পড়লে আপনি, এই যে আমার যে স্পেশাল না মানে আমি যেভাবে ক্লাস লেকচার পড়াই, এটা জাস্ট আপনি খাতায় তুলবেন, এটা ভালো করে শুনবেন। পরীক্ষার হলে আপনি 80 প্লাস কোয়েশ্চেন কমন পাবেন। বুঝতে পারছেন? ডিজিটাল বোর্ডের ইফেক্টিভনেস টা কি? আপনাকে হয়তো আমি ম্যাথটা খুব সুন্দর করে দেখাইতে পারলাম। আউটলুকিং টা ভালো আসলো। এইটাই, এছাড়া আর কোন কিছু নাই। এছাড়া আর কোন কিছুই নাই। আবু রাহাত বলছে, "ভাইয়া আপনার জিকে বই কবে বের হইবে?" এই বোকা ছেলে, আমার তো জিকে বই আছেই। আবু রাহাত বলছে, "ভাইয়া আপনার জিকে বই বের হবে গো।" আমার তো জিকে বই আছেই। মিহির জিকে। মিহির জিকে তো অলরেডি বের হয়েছে। বাজারে পাওয়া যাচ্ছে। এটাই তো আমার বই। সো আমি আপনাদেরকে এটাই বলি যে বি ফোকাসড, হ্যাঁ? বি ফোকাসড। যে আপনি আসলে কি করতে চান, কোথায় যাইতে চান? এই ঢাকা ইউনিভার্সিটি চা খাবো তোমাদের সাথে, এটা জীবন না। This is not a life. এই তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে বসে টিএসসি তে চা খাবো, এটা আসলে এটা স্বপ্ন দেখার কোন কাতারেই পড়ে না। আপনি শুধু তারা আপনাকে শুধু সারাজীবন স্বপ্নই দেখাবে, স্বপ্নই দেখাবে, স্বপ্নই দেখাবে। দেখেন আপনি আগে যেই ভাইদের কাছে পড়ছেন তারা কয়জন আপনার খোঁজ নিছে? আমি এখানে ধরে, ধরে জিজ্ঞেস করতে পারবো। আমি এমন অনেকজন মানুষকে চিনি, যাদেরকে একজন ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে, "তোমার তো ঢাকা ইউনিভার্সিটিতে হয় নাই। তুমি একটু রাজশাহীতে পরীক্ষা দাও। তুমি একটু চট্টগ্রামে পরীক্ষা দাও। তুমি একটু গুচ্ছতে পরীক্ষা দাও।" সো ভাই নিজের ভালোটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি কোয়েশ্চেন পেপার এনালাইসিস না করেন, কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস না করেন, যদি প্যাটার্ন বুঝতে না পারেন তাহলে জিন্দেগিতে আপনার চান্স হবে না। ওই আপনাকে ডিজিটাল বোর্ডে পড়াক, মানে পৃথিবীর বাংলাদেশের শিক্ষক টিচার দিয়ে পড়াক, আপনি পারবেন না। পরীক্ষার হলে আপনি বুঝবেনই না কোত্থেকে প্রশ্ন আসছে। আপনাকে কোয়েশ্চেন এনালাইসিস করতে হবে। আমি আবারও বলছি। কোয়েশ্চেন এনালাইসিস করে আপনাকে পড়তে হবে। মাথায় এটা রাখবেন। এবং মনে রাখবেন বিমানে গেলেও আপনি গতিতে মানে বিমান দিয়ে যদি আপনি যান, তাহলে আপনাকে গন্তব্যে পৌঁছাইতে হবে। যদি আপনি বাসে যান, তাহলে আপনাকে আল্টিমেটলি গন্তব্যে পৌঁছাইতে হবে। আপনি যদি রিক্সায় যান, তাও আপনাকে গন্তব্যে পৌঁছাইতে হবে। Our ultimate destination is to our reach the goal হ্যাঁ? আপনার গোলে যাইতে হবে। সো আপনি ডিজিটাল বোর্ডে পড়তেছেন, হোয়াইট বোর্ডে পড়তেছেন, ব্লাক বোর্ডে পড়তেছেন, কোন ম্যাটার করে না। এটা আসলে কোন ম্যাটার করে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট এই বিষয়গুলো। স্ক্যাম এর দিকে একটু মন দিয়ে খেয়াল করবেন। আমাকে এখন আপনার মনে হবে ভুল। দুদিন পরে চান্স না পাওয়ার পরে ঠিকই আপনার মনে হবে যে ভাই ঠিকই বলছেন। ওকে আসেন। আচ্ছা আমাকে একটু বলেন তো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর লাইন অফ কন্ট্রোল এই ২ টা জিনিস আপনারা কি জানেন? আমাকে একটু বলেন তো পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সীমারেখাটা আছে, পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সীমারেখা আছে সেই সীমারেখাটার নাম কি? পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সীমারেখাটা আছে সেই সীমারেখাটা আকাশসীমা যে সীমান্ত রেখাটা আছে সেটার নাম কি? আমাকে একটু বলতে পারবেন কেউ? সেই সীমারেখাটার মধ্যে আপনারা বিভিন্ন মুভি দেখেন, সেই মুভির মধ্যে এই যে কিছুদিন আগে ফাইটার মুভি একটা বের হইল। কি বলে? আ কে যেন একটা? ভারত পাকিস্তানের মধ্যে বলছে অ্যাকচুয়াল কন্ট্রোল। ভারতের পাকিস্তানের মধ্যে কন্ট্রোল? ভালো করে একটু বলেন, মন দিয়ে বলেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে চীন এবং ভারতের মধ্যে। আর লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। লাইন অফ কন্ট্রোল একটু ভালো করে মন দিয়ে এটা লিখবেন। লাইন অফ কন্ট্রোল লিখে রাখতে পারেন। লাইন অফ কন্ট্রোল এটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত এবং চীনের মধ্যে। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন। হুম? একটু লিখে রাখেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার মধ্যে চলে আসবে। লাইন অফ কন্ট্রোল। তাহলে LOP লাইন অফ কন্ট্রোল দিয়ে কি বলা হয়েছে? ওই যে ভারত ও পাকিস্তানের যে কাশ্মীর নিয়ন্ত্রিত অঞ্চলটাকে আলাদা করা হয়েছে। লাইন অফ কন্ট্রোল ভারত। ওকে, আপনারা একটু আমাকে বলেন।
ওকে, একটু আমাকে বলেন যে এই যে মালালা ইউসুফজাই, তাহলে এই যে মালালা ইউসুফজাই বললাম, তাহলে এদিকে আবার বললাম ডটার অফ ইস্ট বেনজির ভুট্টো। এইখানে ছিলাম, তাই না? বেনজির ভুট্টো। ডটার অফ ইস্ট বলা হয় কাকে? বেনজির ভুট্টোকে। এই যে বেনজির ভুট্টো পাকিস্তানের ১ম নারী প্রধানমন্ত্রী না? বেনজির ভুট্টো পাকিস্তানের কি ১ম নারী প্রধানমন্ত্রী নাকি? তাহলে পাকিস্তানের ১ম নারী প্রধানমন্ত্রীর নাম কি? বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো এর একটা গ্রন্থ, এই গ্রন্থের নামই হচ্ছে ডটার অফ ইস্ট। ডটার অফ ইস্ট এটা একটা গ্রন্থ। তার আত্মজীবনীমূলক গ্রন্থ অ্যান অটোবায়োগ্রাফি। এটা তার একটা অটোবায়োগ্রাফি। ডটার অফ ইস্ট বেনজির ভুট্টো। আচ্ছা দেখেন, পাকিস্তানের একটা পত্রিকা আছে নাম হলো ডন পত্রিকা। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ডন পত্রিকা কোন দেশের? ডন, ডন পত্রিকা কোন দেশের? পাকিস্তানের। আবার অপরদিকে আপনি যদি ভারতের কথা চিন্তা করেন যে পিটিআই মানে কি বলে? ও আচ্ছা, সরি। আ ডন পত্রিকা হচ্ছে পাকিস্তানের। আর ভারতের একটা পত্রিকার নাম হচ্ছে আ কি নাম যেন ভুলে গেলাম। ভারতের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পত্রিকা আছে। আচ্ছা মনে করলে বলব। ডন পত্রিকা হচ্ছে ভারতের। হ্যাঁ? ডন পত্রিকা লিখে রাখেন ভারতের। ভারতের। আমাকে একটু বলেন সবার লেখা ক্লিয়ার হয়েছে কিনা? সবার লেখা ক্লিয়ার হয়েছে কিনা? সবার লেখা ক্লিয়ার হয়েছে কিনা? ডান? ডান বলেন ডান? বলেন পাকিস্তান ডান, পাকিস্তান ডান, পাক-ভারত যুদ্ধ। আচ্ছা তাহলে আমাকে একটু বলেন তো, পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হইল কবে? পাক-ভারত যুদ্ধ। পাক-ভারত যুদ্ধ ১৯৪৭, ১৯৪৮ সালে পাক-ভারত যুদ্ধ হয় নাকি? পাক-ভারত যুদ্ধ হয় এই কাশ্মীর সীমান্ত নিয়ে। ওকে আমাকে একটু কমেন্ট করে জানান যে পাকিস্তান, ভারত এই ২ টা ক্লিয়ার কিনা? আমি একবার একটু রিভিশন করার চেষ্টা করব। পাকিস্তানের প্রবেশদ্বার হচ্ছে করাচি। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এই পাকিস্তানের আ পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সীমানা, তার হচ্ছে মানে সংকট যেটা নিয়ে সেটা হচ্ছে কাশ্মীর নিয়ে সংকট। তারপরে এই কাশ্মীর, এই যে ২ দেশেরকে যে আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আছে, তার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল LOE, LOE লাইন অফ কন্ট্রোল। LOC হ্যাঁ? LOC লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। আচ্ছা এরপরে বললাম ডন পত্রিকা হচ্ছে পাকিস্তানের, তারপরে হচ্ছে আফ্রিদি উপজাতি হলো পাকিস্তানের, তারপরে মালালা ইউসুফজাইর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো মালালা, আই এম মালালা, তাই না? মালালা ইউসুফজাই যে হ্যাঁ, আমি চলে যাইনি, আমি আছি। ওকে বলো, ক্লিয়ার কিনা? সবাই একটু বলো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে বোধহয়। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। এতক্ষণ তো ঠিকই ছিল। আবার হঠাৎ করে নেটওয়ার্কের সমস্যা হয়ে গেল। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এখানে এইচএসসি ২৩ ব্যাচের কারা আছে একটু আমাকে কমেন্ট করো তো, জানাও তো এইচএসসি ২৩ ব্যাচের কারা? আর এইচএসসি ২৪ কারা? একটু কমেন্ট করে জানাও। এইচএসসি ২৪ ব্যাচের কারা, এইচএসসি ২৩ ব্যাচের কারা আছে? একটু কমেন্ট করো তো। এইচএসসি ২৩ এবং ২৪। যারা ২৩ ব্যাচের আছো তারা ২৩ ব্যাচের লিখো। যারা ২৪ ব্যাচের আছো তারা ২৪ ব্যাচের শিক্ষার্থীরা একটু কমেন্ট করে জানাও। ওকে, এইচএসসি ২৩ যারা ২৩ আমি তাদেরকে দেখছি। তোমরা একটু কমেন্ট করো। সাউন্ড নাই। হ্যাঁ, সাউন্ড আছে। সাউন্ড একদম ক্লিয়ার। মল্লিকা রানী। ওকে। যারা এইচএসসি ২৩ ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের এইচএসসি ২৩ ব্যাচের জন্য আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ, জিকে ব্যাচ, অনলি জিকে ব্যাচ, হ্যাঁ? অনলি জিকে ব্যাচ ৳১,০২০ কোর্স ফি। তোমরা ভর্তি হইতে পারবা অনলি জিকে ব্যাচে। আর এইচএসসি ২৪ ব্যাচের যারা আছো তাদের হচ্ছে আ যেটা হচ্ছে টার্গেট ব্যাচ, টার্গেট যেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ব্যাচ। সেই ব্যাচেও ভর্তি হতে পারবা। তোমরা ২ টা ব্যাচ আলাদা ব্যাচ। ৳১,০২০ কোর্স ফি। ৳১,০২০ কোর্স ফি। যারা ভর্তি হতে চাও তারা কিন্তু ভর্তি হতে পারবা আমাদের এই কোর্সে।
সো যারা মনে করো ভর্তি হতে চাও আমাদের এই ব্যাচগুলোতে, তোমরা আমাদের যে নিচের দেওয়া নাম্বার আছে, WhatsApp নাম্বার আছে, এই WhatsApp নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের ভর্তি হতে পারবা। ওকে, আমরা একটু পরবর্তীতে চলে যাই। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে হয়তো, ঠিক হয়ে যাবে। তাহলে বিএনপি চলে গেল। বিএনপি ইজ এমবিএ। বিএনপি ইজ এমবিএ। এই আই থেকে হলো ইন্ডিয়া। আই থেকে হলো ইন্ডিয়া। দেখি নেটটা একটু ঠিক হোক, আমি ক্লাসটা আবার শুরু করছি। নেটওয়ার্কটা একটু স্টেবল হোক। একটু প্রবলেম হচ্ছে বোধহয়। একটু স্টেবল হোক। একটু প্রবলেম হচ্ছে। আমি দেখছি। ওকে, বলো তো ক্লিয়ার কিনা? এটা বলো তো ক্লিয়ার কিনা? বলো তো ঠিকঠাক মতো দেখতে পাও কিনা? হ্যাঁ, এই যে অনেক জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। এতক্ষণ তো ঠিক চলছিল। আমার এখানে মনে হয় একটু প্রবলেম করছে। আমি জানি না। তোমাদের এখানে কেমন চলছে আমি জানি না। একটু আমাকে জানাও তো যে সবার মানে আটকে যাচ্ছে কিনা? আটকে যাচ্ছে, অল্প নেট প্রবলেম, অল্প প্রবলেম, ক্লিয়ার, বৃষ্টির জন্য প্রবলেম করছে। একটু সবাই কমেন্ট করো তো যে সবাই ঠিক জায়গা দেখতে পাচ্ছ কিনা? বাকি উম, মাঝে আটকে পড়ে। সবাই একটু কমেন্ট করো ভাই। তোমাদের রেসপন্স রেট এমনিতেই খুব কম। জীবনে কথা বলাটা শিখতে হবে। জীবনে রেসপন্স করাটা শিখতে হবে। রেসপন্স করতে না পারলে জীবনে সব জায়গায় ফেল করবা। ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। তাহলে যদি ক্লিয়ার থাকে তাহলে সমস্যা নাই, তাহলে আমি একটু পড়ানো শুরু করি। ভারত নিয়ে একটু পড়ানো শুরু করি, খেয়াল করো। ভারত ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। আমরা জানি ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি। মুদ্রা হচ্ছে রুপি, সবই আমি জানি, কোনো সমস্যা নাই। দেখো, এই যে ভারত, এই ভারত হচ্ছে বিশ্বে বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ। বিশ্বের জনসংখ্যায় শীর্ষ দেশ। তাহলে বিশ্বে বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ, তার নাম কি? ভারত। আচ্ছা, এই ভারতের যে উত্তর প্রদেশ আছে, এই যে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায়, ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায়, খেয়াল করে একটু মন দিয়ে শোনো। ভারতের কোন প্রদেশ? উত্তর প্রদেশ। এই উত্তর প্রদেশের যে অযোধ্যা নামক যে জায়গাটা আছে, ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা নামক যে জায়গাটা আছে, এই অযোধ্যায় বাবরি বাবরি মসজিদ বাবরি মসজিদ নির্মাণ করেন। বাবরি মসজিদ নির্মাণ করেন সম্রাট বাবর। সম্রাট বাবর কে? সম্রাট বাবর। তাহলে দেখেন, ভারতের উত্তর প্রদেশের কোন প্রদেশে? ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায়, জায়গাটার নাম হচ্ছে অযোধ্যা। এই অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ করেন সম্রাট বাবর। এখন এই যে সম্রাট বাবর যেটা নির্মাণ করলেন, কবে নির্মাণ করলেন? 1528 সালে। কত সালে? 1528 সালে মুঘল প্রথম সম্রাট বাবর নির্মাণ করলেন। মুঘল প্রথম সম্রাট বাবর নির্মাণ করেন এই বাবরি মসজিদ। তো এই বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর, 1992 সালের 6 ডিসেম্বর, খেয়াল করেন, 1992 সালের 6 ডিসেম্বর এই বাবরি মসজিদকে ধ্বংস করে উগ্রবাদী হিন্দু সম্প্রদায়ের যে মানুষ আছে তারা, এরা, এই উগ্রবাদী হিন্দুরা এই বাবরি মসজিদ ধ্বংস করে। কত সালে? 1992 সালের 6 ডিসেম্বর। পরীক্ষা এটাই আসে।
1992 সালের 6 ডিসেম্বর। ওকে, দেখো এরপরে আসো, দেখো 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। পানিপথের প্রথম যুদ্ধ হয়। তো এই যে পানিপথের প্রথম যুদ্ধ যে হয়েছে, এই যে পানিপথ নামক যে জায়গা, এই যে পানিপথ নামক যে স্থান, এই পানিপথ স্থান আছে ভারতের হরিয়ানা প্রদেশে। কোথায়? ভারতের হরিয়ানা প্রদেশে। ভারতের হরিয়ানা প্রদেশে, ভারতের হরিয়ানা প্রদেশে এটা আছে, যমুনা নদীর তীরে। যদি বলে কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। যমুনা নদীর তীরে ভারতের হরিয়ানা প্রদেশে, যমুনা নদীর তীরে। এই যে 1526 সালে বাবর যে যুদ্ধ করলো, পানিপথের যুদ্ধ, এটা ভারতের হরিয়ানা প্রদেশে আছে, যমুনা নদীর তীরে। ওকে, আচ্ছা এরপরে দেখো বাবরি মসজিদ চলে গেল, পানিপথের যুদ্ধ চলে গেল। খেয়াল করো, এই যে এই ভারতের ভারতের যে চেরাপুঞ্জি আছে, হ্যাঁ, ভারতের যে চেরাপুঞ্জি নামক যে জায়গাটা আছে, এই চেরাপুঞ্জিতে সর্বাধিক বৃষ্টিপাত হয়। সর্বাধিক বৃষ্টিপাতের স্থান, পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের স্থান হচ্ছে এই ভারতের চেরাপুঞ্জি। জায়গাটার নাম কি? ভারতের চেরাপুঞ্জি। কোন জায়গা? ভারতের চেরাপুঞ্জি, সর্বাধিক বৃষ্টিপাতের স্থান। ওকে, আচ্ছা দেখো এরপরে আসো, ভারতের ভারতের যে আইনসভা, আছে, এই যে আইনসভা হলো দুই কক্ষ বিশিষ্ট। ভারতের আইনসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। কয় কক্ষ? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে ভারতের আইনসভা। এটার যে উচ্চ কক্ষ আছে, তার নাম হলো রাজ্যসভা। উচ্চ মানে হচ্ছে রাজ্য, হ্যাঁ, উচ্চ মানে হলো রাজা, রাজ্যসভা। তাহলে উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা। আর যেটা নিম্ন কক্ষ, এই নিম্ন কক্ষের নাম হলো লোকসভা। উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হলো লোকসভা। উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। নিম্ন কক্ষের নাম কি ভাই? লোকসভা। কি নাম? লোকসভা। নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। ওকে, আচ্ছা তাহলে দেখো, ভারতের আইনসভা দুই কক্ষ বিশিষ্ট, রাজ্যসভা এবং লোকসভা। আচ্ছা দেখো, ভারতের একটা উপজাতি আছে, তার নাম হলো টোডা উপজাতি। টোডা উপজাতি কোন দেশের? ভারতের। এই টোডা উপজাতিদের মধ্যে একটা প্রচলন আছে, এরা বহু স্বামী গ্রহণ করে। এই টোডা উপজাতির নারীরা বহু স্বামী গ্রহণ করে। তাহলে টোডা উপজাতি কোন দেশের? ভারতের। আফ্রিদি পাকিস্তানের, টোডা টোডা হচ্ছে ভারতের, আফ্রিদি হচ্ছে পাকিস্তানের। টোডা ভারতের, আফ্রিদি পাকিস্তানের। ওকে, দেখো ভারত ভারতের সাথে বাংলাদেশের সীমানা আছে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে 5টি রাজ্যের। বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে 5টি রাজ্যের। কয়টা রাজ্যের? 5টা রাজ্যের। বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে কয়টা রাজ্যের? 5টা রাজ্যের সীমানা আছে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে 5টা রাজ্যের। বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে 5টি রাজ্যের। এর মধ্যে দেখো, এই যে 5টা রাজ্য বললাম, এই 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এর একটা রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। আর বাকি 4টা রাজ্য আমি একটু আলাদা করে লিখছি। একটা নাম হলো আসাম, একটা নাম হলো ত্রিপুরা, একটা রাজ্যের নাম হচ্ছে মেঘালয়। আসাম, ত্রিপুরা, মেঘালয়। মেঘালয়। তাহলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়। আরেকটা রাজ্যের নাম হচ্ছে মিজোরাম। এই 4টা রাজ্য, এগুলো হলো ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য। হ্যাঁ, এগুলো হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য। সিস্টার্স সেভেন সিস্টার্স আলোচনা আসবে বাংলাদেশ পার্টে। এই যে সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য, এই 4টা। আর এই পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য না। তো এই পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের
এবং এই বাকি 4টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। তাহলে ভারতের মোট 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। ভারতের মোট কয়টা রাজ্য? 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে। এখন প্রশ্ন হলো, ভারতের মোট অঙ্গরাজ্য কয়টা? ভারতের মোট অঙ্গরাজ্য কয়টা? ভারতের মোট অঙ্গরাজ্য হলো 28টি। ভারতের মোট অঙ্গরাজ্য ভারতের মোট অঙ্গরাজ্য হলো 28টি। 28টি। এর মধ্যে সর্বশেষ হচ্ছে তেলেঙ্গানা। তেলেঙ্গানা। তেলেঙ্গানা, হ্যাঁ? এই যে তেলেঙ্গানা যে সর্বশেষ অঙ্গরাজ্য, যেটা অন্ধ্রপ্রদেশ ভেঙে হয়েছিল। অন্ধ্রপ্রদেশ ভেঙে এই রাজ্যটা হয়েছিল। এখন ভারতের রাজ্য ছিল 29টা, হ্যাঁ? 29টা ছিল। এখন 29টা থেকে 28টা কেন হয়ে গেল? কারণ হলো, এই যে কাশ্মীর যে অঙ্গরাজ্যটা ছিল, ভারতের কাশ্মীর রাজ্য, এই কাশ্মীর রাজ্য তার যে অঙ্গরাজ্যের মর্যাদাটা 2019 সালে হারিয়েছে। 2019 সালেই কাশ্মীর অঙ্গরাজ্য তার বিশেষ মর্যাদা হারিয়েছে মোদী সরকারের সময়। সো ভারতের মোট এখন অঙ্গরাজ্য কয়টা? 28টা। সর্বশেষ অঙ্গরাজ্যের নাম হলো তেলেঙ্গানা। কি নাম? তেলেঙ্গানা। সর্বশেষ অঙ্গরাজ্যের নাম হলো তেলেঙ্গানা। তেলেঙ্গানা। ওকে। দেখো, ভারতের যিনি জাতির জনক, ভারতের যিনি জাতির জনক, ভারতের যিনি জাতির জনক তার নাম হলো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। ভারতের যিনি জাতির জনক তার নাম হলো মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী তার এই মহাত্মা গান্ধীর তার যে প্রকৃত নাম, সেই প্রকৃত নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। করমচাঁদ মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধীর প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। কি নাম? মোহনদাস করমচাঁদ গান্ধী। এখন এই যে মোহনদাস করমচাঁদ গান্ধী আছেন, এই তাকে মহাত্মা গান্ধী এই উপাধিটা কে দিয়েছে? এই উপাধি দিয়েছেন রবি ঠাকুর। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধীকে এই উপাধিটা দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে মহাত্মা গান্ধীকে এই উপাধিটা কে দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এই মহাত্মা গান্ধী অনেক কিছুর জনক। মহাত্মা গান্ধী অনেক কিছুর জনক। যেমন তুমি বলতে পারো, ভারত ছাড় আন্দোলনের জনক। ভারত ছাড় আন্দোলনের তিনি জনক। তিনি অহিংস আন্দোলনের তিনি জনক। তিনি সত্যাগ্রহ আন্দোলনের জনক। সত্যাগ্রহ, সত্যের পথে চলবো, ন্যায়ের পথে চলবো। তাহলে ভারত ছাড় আন্দোলনের জনক, সত্যাগ্রহ আন্দোলনের জনক, অহিংস আন্দোলনের জনক হলেন এই মহাত্মা গান্ধী। এই যে অহিংস আন্দোলন, অস্ত্র নিয়ে, গোলা বারুদ ছাড়া, এগুলো ছাড়া যে আন্দোলন করা যায়, এটাই কিন্তু মহাত্মা গান্ধী দেখানোর চেষ্টা করেছিলেন। তো এই মহাত্মা গান্ধী, তার যে জন্মদিন 2রা অক্টোবর, 2রা অক্টোবর, এই 2রা অক্টোবরই কিন্তু হচ্ছে 2রা অক্টোবর, এই 2রা অক্টোবরই কিন্তু বিশ্ব অহিংস দিবস। লিখে রাখতে পারো, এই 2রা অক্টোবর হচ্ছে বিশ্ব অহিংস দিবস। তাহলে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, তার প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। উপাধিটা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভারত ছাড় আন্দোলনের জনক, তিনি অহিংস আন্দোলনের জনক, তিনি সত্যাগ্রহ আন্দোলনের জনক। তিনি বিশ্ব অহিংস দিবস হচ্ছে এই 2রা অক্টোবর। বিশ্ব অহিংস দিবস কবে? 2রা অক্টোবর। বিশ্ব অহিংস দিবস 2রা অক্টোবর। এই যে তিনি মহাত্মা গান্ধী তিনি দক্ষিণ আফ্রিকায় থাকাকালে, তিনি যখন দক্ষিণ আফ্রিকায় থাকেন, তো এই দক্ষিণ আফ্রিকায় থাকাকালে তিনি অনেকগুলো পত্রিকার সাথে যুক্ত ছিলেন এবং ভারতে আসার পরেও তিনি কিছু পত্রিকার সাথে কাজ করেছেন। তো তিনি যে পত্রিকা সম্পাদনা করেন, এই মহাত্মা গান্ধী যে পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন, যে পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন মহাত্মা গান্ধী, সেই পত্রিকার নাম হলো ইন্ডিয়ান অপিনিয়ন। ইন্ডিয়ান অপিনিয়ন। ইন্ডিয়ান OPINION, ইন্ডিয়ান অপিনিয়ন। তাহলে মহাত্মা গান্ধী যে পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন তার নাম হচ্ছে ইন্ডিয়ান অপিনিয়ন। ইন্ডিয়ান অপিনিয়ন, ইন্ডিয়ান অপিনিয়ন, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। এই মহাত্মা গান্ধী তিনি বাংলাদেশের একটা জেলা আছে, নাম হলো নোয়াখালী। এই নোয়াখালী জেলা তিনি ভ্রমণ করেছিলেন। ইন্ডিয়ান অপিনিয়ন পত্রিকার সাথে যুক্ত ছিলেন, তিনি নোয়াখালী জেলা ভ্রমণ করেছেন। কোন জেলা? নোয়াখালী জেলা ভ্রমণ করেছেন।
নোয়াখালী জেলা ভ্রমণ করেছেন। নোয়াখালী জেলা ভ্রমণ করেছেন। ওকে। সবাই একটু দেখি, আমাদের ক্লাসের হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তাও আমরা চেষ্টা করছি ক্লাসটা কন্টিনিউ করার। ভারত নিয়ে আমি তোমাদের এই ১ ঘন্টা পড়াতে পারবো। তোমরা যে ইনফরমেশন চাও, তোমরা যা জানো এর থেকে ব্যতিক্রম করে ১ ঘন্টা ভারত নিয়ে আমি পড়াতে পারবো তোমাদেরকে। সেটা মন দিয়ে শোনো, যা বলছি। তো বাংলাদেশের যে জেলা ভ্রমণ করেছেন তার নাম হলো নোয়াখালী জেলা তিনি ভ্রমণ করেছেন, তাই না? আচ্ছা। এই যে নোয়াখালী, এখানে গান্ধী স্মৃতি আশ্রম আছে। গান্ধী স্মৃতি আশ্রম আছে। এই নোয়াখালীতে গান্ধী স্মৃতি আশ্রম আছে। দেখো, এই মহাত্মা গান্ধী তার যে গ্রন্থ, তার একটা গ্রন্থের নাম হচ্ছে সত্যাগ্রহ। তার একটা গ্রন্থের নাম হচ্ছে সত্যাগ্রহ। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন আসছে। সত্যাগ্রহ কার গ্রন্থ? এই মহাত্মা গান্ধীর। তার আরেকটা গ্রন্থ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট। একটা হচ্ছে সত্যাগ্রহ, তার আন্দোলন, একই সাথে একটা গ্রন্থ লিখেছে। আর এটা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। 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 ওকে, দেখো, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মহাত্মা গান্ধীর যে গ্রন্থ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আচ্ছা, তো এই যে মহাত্মা গান্ধীকে নিয়ে আরো, তিনি তিনি কেন এত ছোট কাপড় পরতেন? তিনি ভেবেছেন যে যতক্ষণ না পর্যন্ত তার দেশের মানুষরা খাদ্য, বস্ত্র, বাসস্থান ঠিক মতো পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যতটুকু তার শরীর ঢাকে ততটুকু পর্যন্ত তিনি কাপড় পরেছেন, তাই না? মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা গান্ধী, তাহলে ভারতের জাতির জনকের নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। মোহনদাস করমচাঁদ গান্ধী। ওকে, মহাত্মা গান্ধী চলে গেল। এরপরে আসো, আমি একটু পরে রিভিশন করব সবগুলো। মহাত্মা গান্ধী ভারতের পরমাণু বিজ্ঞানী, ভারতের পরমাণু বিজ্ঞানী, মিসাইল ম্যান, ভারতের পরমাণু বিজ্ঞানী, মিসাইল ম্যান, ভারতের পরমাণু বিজ্ঞানী। একজন বলেছে ঘোষ সিমরান, বলছে যে স্যার ঘুম পেয়েছে, স্যার ঘুম পেয়েছে, ঘুমিয়ে থাকবো। ঘুমাও, আমাকে বলার কি আছে? আমি কি তোমার ভাই? আমি তোমার পরিবারের কেউ? আমি কি তোমাকে বালিশ দিব ঘুমানোর জন্য? তো ঘুমাও, তোমার ঘুম তুমি ঘুমাবা, আমাকে বলার দরকার কি? ঘুমাও, ক্লাসে এসে বলার দরকার আছে স্যার আমি ঘুমাবো? দেখো, ভারতের পরমাণু বিজ্ঞানী, ভারতের পরমাণু বিজ্ঞানী, আমি আবারও বলছি, আমি আপাদমস্তক পড়ানোর মানুষ। ভাই, আপনার স্টুডেন্টদের কিছু বলেন, প্রতিদিনই আমাকে মেনশন দেয়। নিয়ামুল হাসান, নিয়ামুল হাসান ভাই, আমি তো জানি না আপনাকে কেন মেনশন দেয়। আপনার আমার শিক্ষার্থীরা কেন আপনাকে মেনশন দেয়? আপনাকে বোধহয় খুব পছন্দ করে, এই জন্য আপনাকে মেনশন দেয়। ভুল মাফ করবেন, ওদের ভুল গুস্তাকি মাফ করবেন। কি বললাম? এই, আমি আবারও বলি, আমি আপাতমস্তক পড়ানোর মানুষ। সো আমার ক্লাসে টাল্টি বাল্টি প্লিজ করবেন না। এই টাল্টি বাল্টি করবেন অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে, মানে প্ল্যাটফর্মে গিয়েও আপনি করবেন না ভাই। প্লিজ ডোন্ট ডু দিস। এটা করবেন না। এই, এটা কি বলে, আমার ঘুম পাইছে, আমার খাইতে হইছে, আমার বউ ডাকতেছে, এটা ওটা কেন ভাই? কি দরকার? কি অফলাইন ক্লাস হইলে আমি তো আপনারা থাপড়ায় ক্লাস থেকে বাইর করে দিতাম, বেয়াদব বলে। সত্যিই তাই। কি আমি পড়াইতে আসছি না এখানে? পড়ানো ছাড়া কিসের গল্প?
হ্যাঁ, জীবনে কি হইছেন? কিছুই তো এখনো করতে পারেন নাই। কি বললাম? আমি তো বুঝি নাই। কি হয়ে গেছেন? কিছুই তো এখনো আপনার মানে ওই যে মক্কা বহুত দূর ভাই, মক্কা খুব দূর। মক্কাতে যাইতে অনেক টাকা লাগে। ইচ্ছা লাগে। আল্লাহ ডাক দিলেই যাইতে পারবে। এখন মাত্র ইন্টারমিডিয়েট শেষ করছেন। শেষ করে অ্যাডমিশন টেস্টে এখনো চান্সই পান নাই। বা চান্স পাইছেন একটা ভার্সিটিতে পড়েন। ভার্সিটিটা শেষ করেন। ভার্সিটিটা শেষ করেন। এখনো তো মনে হয় মা-বাবার হাত পেতে টাকা নেন পরিবার থেকে। লজ্জা করে না? লজ্জা হওয়া তো উচিত। সো ক্লাস ক্লাসের সময় ক্লাস, পড়ার সময় পড়া, দুষ্টুমির সময় দুষ্টুমি। আমার ক্লাসে এগুলো চলবে না। আপনি যেই হন না কেন, হ্যাঁ? আপনি আমার পেইড ব্যাচের শিক্ষার্থী হইলেও আমি আপনাকে একদম ধরে বের করে দিব। একদম। যখন পড়াবো তখন পড়াবো। যখন গল্প তখন গল্প, যখন হাসির কথা তখন হাসির কথা। এই বাচ্চারা আসো, পড়ো। তাহলে দেখো ভারতের পরমাণু বিজ্ঞানী তার নাম হচ্ছে এপিজে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। ভারতের পরমাণু বিজ্ঞানীর নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। এই এপিজে মানে কি জানো? এপিজে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। আবুল পাকির জয়নুল। তোমরা কি জানো এই এপিজে এর মানে কি? তোমরা কি কেউ কি তোমরা কি কেউ জানো এই এপিজে? আগে কি জানতে? এপিজে আব্দুল কালাম, ফরমার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই না? তাকে আবুল পাকির জয়নুল আবেদিন, আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম তার পুরো নাম কিন্তু। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম তার পুরো নাম। পরীক্ষায় যদি কখনো দিয়ে দেয় এপিজে এর পুরো নাম কি? যদিও কখনো আসে নাই এই কোশ্চেন, তাও তোমাদেরকে বললাম। আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। দেখো এই যে পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম ভারতের পরমাণু বিজ্ঞানী মিসাইল ম্যান নামে খ্যাত। মিসাইল ম্যান, ভারতের মিসাইল ম্যান নামে খ্যাত। মিসাইল ম্যান তাকে বলা হয়। চমৎকার মানুষ, মিসাইল ম্যান। তো এই এপিজে আব্দুল কালাম ভারতের সাবেক রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি ছিলেন, তাই তো? সাবেক রাষ্ট্রপতি ছিলেন। তো সাবেক রাষ্ট্রপতি তিনি, তার স্বপ্ন ছিল, এই এপিজে আব্দুল কালামের স্বপ্ন ছিল তিনি এয়ারফোর্সে জয়েন করবেন, পাইলট হবেন, বিমান চালাবে এয়ারফোর্সে। তো এই পর্যায়ে আব্দুল কালাম চেষ্টা করলেন, অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং পড়লেন। অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে তিনি এয়ারফোর্সে জয়েন করার চেষ্টা করলেন। কিন্তু এয়ারফোর্সে তাকে জয়েন করার জন্য তাকে দিল না। তাকে রিজেক্ট করলো। 10 জনের মধ্যে সে একজন ছিল, সে একজনকে রিজেক্ট করলো, এই এপিজে আব্দুল কালামকে। এপিজে আব্দুল কালাম হার্ড ওয়ার্ক করেছে, সে ধৈর্য ধরেছে, সে তার সৃষ্টিকর্তার প্রতি স্মরণ করেছে, সে পরিশ্রম করেছে। এরপরে এপিজে আব্দুল কালাম কি হয়ে গেল? পরমাণু বিজ্ঞানী হয়ে গেল। এই যে পরমাণু বিজ্ঞানী হয়ে গেল, খ্যাতি পেয়ে গেল, মিসাইল ম্যান নামে খ্যাতি পেলেন। এরপরে ভারতের তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট হয়ে গেলেন। তো এই যে প্রেসিডেন্ট হইলেন, একটা দেশের প্রেসিডেন্ট, দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম কমান্ডার। বাংলাদেশের সুপ্রিম কমান্ডার কে? বাংলাদেশের প্রেসিডেন্ট। ভারতের সুপ্রিম কমান্ডার কে? ভারতের প্রেসিডেন্ট। অর্থাৎ তিনটা ফোর্স, যে সামরিক বাহিনী আছে, আর্ম ফোর্স, সেই আর্ম ফোর্সের প্রধান হয়ে গেলেন কে? এই এপিজে আব্দুল কালাম। এইবার তিনি এয়ার স্টাফ, যে এয়ার, ভারতের এয়ার ফোর্সের যে এয়ার স্টাফ মার্শাল, এয়ার স্টাফ যিনি আছেন, ভারতের যে বিমান বাহিনীর প্রধান, তাকে ডাকা হলো। ডাকা হওয়ার পরে এবার বলছে যে আই ওয়ান্ট টু ফ্লাই, আমি ফ্লাই করতে চাই, আমাকে শেখান। তাকে ৬ মাস, তাকে ৬ মাস এই প্রশিক্ষণ দেওয়া হলো। এরপরে সে বিমানে উড়েছে। সো দ্যাট ইজ দ্য স্টোরি, দ্যাট ইজ দ্য স্টোরি অফ অ্যাচিভিং দ্য গোল। হ্যাঁ, এটা আসলে ফোকাসড। তার ফোকাসড কি ছিল? যে আমি বিমানে উড়বই। আমি পাইলট হতে না পারি, আমি বিমানে উড়বই, বিমান আমি চালাবই। তার জীবনে কি করলো? সে পরমাণু বিজ্ঞানী হয়ে গেল, মিসাইল ম্যান খ্যাতি পেলেন, প্রেসিডেন্ট হইলেন, সে বিমান চালাইলেন। তিনি তিনি কিন্তু চেয়েছিলেন একটা, কিন্তু চেয়েছিলেন একটা, তিনি কিন্তু চেয়েছিলেন একটা, কিন্তু হয়ে গেলেন কত কিছু। চেয়েছিলেন একটি, হয়ে গেলেন কত কিছু, তাই না? চেয়েছিলেন একটা আর হয়ে গেলেন কত কিছু। সো দ্যাট ইজ দ্য স্টোরি। তোমার যদি লক্ষ্য থাকে, তুমি কিন্তু খুব ভালো করতে পারবা।
তুমি কিন্তু খুব ভালো করতে পারবা। তো আমি তোমাদেরকে এটাই বলি যে ভাই তুমি কি করছো? হ্যাঁ, তুমি কি করছো? আজকের দিনে কি করছো এটার উপর নির্ভর করবে তোমার আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তুমি কোথায় যাবে? হ্যাঁ, আজকে কি করছো এটার উপর নির্ভর করবে আগামী দিন তুমি কি কোথায় যাবে। এবং এবং আরেকটা ঘটনা বলি সেটা হচ্ছে যে মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আ সাকসেস কি? সফলতা আসলে কি? ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কি সাকসেস? মানে একটা ভালো চাকরি পাওয়া কি সাকসেস? এটাই কি সফলতা? না, এটা সফলতা না। আমার কাছে সফলতা যেটা মনে হয় অনেক সংজ্ঞা আছে সফলতার। আমার কাছে একটা সংজ্ঞা আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি। তোমার মা-বাবা যখন তোমার মা-বাবা যখন কোনো ঈদে বা কোনো মানে অনুষ্ঠানের জন্য কিছু কিনতে যাবেন কোনো শপিং মলে তোমাকে নিয়ে, তখন তোমার মা-বাবা যখন একটা জিনিস পছন্দ করবেন, সেটার প্রাইস ট্যাগ যেন তোমার না দেখতে হয়। হ্যাঁ? সেটার প্রাইস ট্যাগ যেন এমন না হয় প্রাইস ট্যাগ দেখতে গিয়ে তুমি বলে দিছো, "মা অন্যটা দেখো বা অন্য কিছু দেখো, অন্যটা চয়েস করো।" এটা যেন না হয়। তোমার মা, তোমার বাবা একটা জিনিস পছন্দ করছে, ওখানে যে স্টাফ আছে, "প্লিজ এটা প্যাক আপ করেন।" দ্যাট ইস মিনস সফলতা। এতটুকু টাকা তোমার উপার্জন করতে হবে। এতটুকু স্টেবল তোমাকে হতে হবে। যে তোমার মা-বাবা যখন শপিং এ যাবে তখন অন্তত যেন সে একটা শাড়ি কিনতে গিয়ে তোমার ওই প্রাইস ট্যাগটা দেখতে না হয়। তাকে যেন বলতে না হয় যে, "আমার বাজেট এতটুকু।" ভাই আপনি দেখান। বাজেট যা হোক আপনি দেখান আমার বাজেট নিয়ে কোন সমস্যা নাই। দেখাবে, পছন্দ হবে, প্যাক করে চলে নিয়ে আসবে। এতটুকু স্টেবল তোমাকে হতে হবে। ঠিক আছে? সো এইটা তোমাদের জন্য একটা আমি বলে রাখলাম, মাথায় রেখো। কাজেই এই যে এপিজে আব্দুল কালাম নিয়ে আলোচনা করছিলাম, তার অনেক উক্তি আছে সেগুলো তোমরা জানো, এগুলো আমি আর বলব না। তার যে গ্রন্থ আছে, তার গ্রন্থের একটা হচ্ছে টার্নিং পয়েন্টস, টার্নিং পয়েন্ট। তার একটা গ্রন্থের নাম হচ্ছে টার্নিং পয়েন্ট। তার একটা হচ্ছে উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার, টার্নিং পয়েন্ট, উইংস অফ ফায়ার, মাই লাইফ। খুবই আলোচিত গ্রন্থ। টার্নিং পয়েন্ট, উইংস অফ ফায়ার, টার্নিং পয়েন্ট, উইংস অফ ফায়ার, টার্নিং পয়েন্ট, উইংস অফ ফায়ার। এগুলো তার গুরুত্বপূর্ণ গ্রন্থ। এগুলো তার গুরুত্বপূর্ণ গ্রন্থ। টার্নিং পয়েন্ট, উইংস অফ ফায়ার। ওকে, তাহলে দেখো ভারতের পরমাণু বিজ্ঞানী চলে গেল। এরপরে দেখো ভারতের ১ম প্রধানমন্ত্রী, ভারতের ১ম প্রধানমন্ত্রী এবং ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী, আমৃত্যু, ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী ছিলেন যিনি, ভারতের ১ম প্রধানমন্ত্রী, ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। জও জওহর জওহরলাল নেহেরু, নেহেরু, জওহরলাল নেহেরু। ভারতের ১ম প্রধানমন্ত্রী, ভারতের আমৃত্যু প্রধানমন্ত্রী যিনি ছিলেন আমৃত্যু জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরুর একটা গ্রন্থ আছে। তার আত্মজীবনীমূলক গ্রন্থ আছে। নাম হলো অ্যান অটোবায়োগ্রাফি। অ্যান অটোবায়োগ্রাফি। অ্যান অটোবায়োগ্রাফি। জওহরলাল নেহেরুর যে গুরুত্বপূর্ণ গ্রন্থ অ্যান অটোবায়োগ্রাফি। এই জওহরলাল নেহেরু একটা কথা বলেছিলেন। তার যে উক্তি, যদি বিশ্ববিদ্যালয় ভালো হয়, যদি বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয় ভালো হয় তবে দেশ ভালো হবে। তবে দেশ ভালো হবে। যদি বিশ্ববিদ্যালয় ভালো হয় তবে দেশ ভালো হবে। এই কথা বলেছে জওহরলাল নেহেরু। যদি বিশ্ববিদ্যালয় ভালো হয় তবে দেশ ভালো হবে। কে বলেছে? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। যদি বিশ্ববিদ্যালয় ভালো হয় তবে দেশ ভালো হবে। কে বলেছে ভাই? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। ওকে, আমাকে একটু বলেন। এরপরে ভারতের আরো আলোচনা করতে পারি। দেখেন ভারতের নাইটিঙ্গেল বলা হয় কাকে? নাইটিঙ্গেল। ভারতের নাইটিঙ্গেল বলা হয় কাকে জানেন? সরোজিনী নাইডু। খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। পরীক্ষার মাঝে, মাঝে চলে আসে। ভারতের নাইটিঙ্গেল বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারতের নাইটিঙ্গেল।
তাহলে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় কাকে? সরোজিনী নাইডুকে। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় কাকে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, নাইডু। ভারতের নাইটিঙ্গেল সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, ভারতের সরোজিনী নাইডু। ভেরি গুড। জাফরিনা জয়তী, সরোজিনী নাইডুকে বলা হয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। আচ্ছা দেখেন, দেখেন এই যে খেয়াল করেন, দেহ আপনাদের পরীক্ষার মধ্যে মাঝে, মাঝে প্রশ্ন চলে আসে। একটা প্রশ্নের কোয়েশ্চেন আসছে। ভারতের একটা শহর আছে। দেরাদুন শহর। দেরাদুন শহর। এটা লিখে রাখতে পারেন। যে দেরাদুন শহর কোথায় আছে ভারতে? দেরাদুন শহর আছে ভারতে। আপনারা লিখেন দেরাদুন। আরো অনেক পড়াইতে পারি। আরো অনেক তথ্য মাথার মধ্যে ঘুরঘুর করে। দেরাদুন শহর আছে ভারতে। লিখেন দেরাদুন শহর আছে ভারতে। দেরাদুন শহর। দেরাদুন শহর। এই দেরাদুন শহর আছে কোথায়? ভারতে। আচ্ছা, আপনারা কলকাতার মুভি দেখছেন? একটা গান গায় না? এই যে 'জিত'। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। এই যে দেখেন, কি একটা মুভি যেন 'বেশ করেছি প্রেম করেছি করবই তো'। আছে না এরকম একটা মুভি? সেখানে দেখবেন যে একটা মন্দির দেখায় অনেক কিছু মন্দির। অনেকগুলো এরকম সাধু সন্ন্যাসীদেরকে দেখা যায়। আপনারা দেখছেন কি? সাধু সন্ন্যাসীদেরকে দেখা যায়। তো এই মুভিতে দেখবেন যে জায়গাটা দেখানো হয়, সেই জায়গাটা হচ্ছে রাজস্থান। রাজস্থান। এই রাজস্থান মন্দিরের শহর রাজস্থান। মন্দিরের শহর কোনটা? এই রাজস্থান। মন্দিরের শহর, মন্দিরের স আ সরি, সরি মন্দিরের শহর বেনারস। মন্দিরের শহর বেনারস, বেনারস, বেনারস। এখানে কিন্তু দেখানো হয়। মন্দিরের শহর বেনারস। মন্দিরের শহর বেনারস। বেশ করেছি, প্রেম করেছি, করব হ্যাঁ, আছে তো মুভি। জিৎ আর কোয়েল মল্লিকের মুভি। এবং এই মুভি, এই টাইটেলে কোয়েল মল্লিকের বাবা যে রঞ্জিত মল্লিক সেও একটা মুভি করেছিল। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। ওখানে একটা গান আছে যে, "তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি।" সেখানে একটা শহর দেখানো হয়, গান দেখানো হয়। বেনারস, মন্দিরের শহর বেনারস। আচ্ছা এরপরে লিখে রাখেন পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি। এই পিঙ্ক সিটি হচ্ছে ভারতের রাজস্থান, রাজস্থান। রাজস্থান, পিঙ্ক সিটি রাজস্থান। গোলাপের শহর, গোলাপের শহর, গোলাপের শহর। ভারত নিয়ে ২ ঘন্টা পড়াইতে পারব। আমি আবারও বলি। শুধু ভারত নিয়েই ২ ঘন্টা পড়াতে পারব। সব তথ্য পরীক্ষার মধ্যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। এই যে গোলাপের সিটি এটা গুচ্ছতে একবার আসছিল। গুচ্ছতে একবার এসেছিল নাকি রাজশাহীতে আসছিল একবার এটা। মন্দিরের শহর আসছে ভৌগোলিক উপনাম নিয়ে। কিছুটা সায় দিয়ে যা তুই। ওকে আমাকে বলেন, ভারত লিখে কিনা? আচ্ছা আমাকে একটু বলুন তো, এই যে কিছুক্ষণ আগে যারা কমেন্ট করতেছিলেন যে, "ভাইয়া ক্লাস তো করছি এটা।" তারা এবার আমাকে বলেন, তাদের অনুভূতি কেমন? আপনারা তো ক্লাস একবার করেছেন পেইড ব্যাচে। আবার এটা ফ্রি ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস নিচ্ছি। এবার আমাকে বলেন, খাতা যতটুকু ফাঁকা ছিল ততটুকু মনে হয় আবার গ্যাপ হয়ে গেছে। খাতার যে পৃষ্ঠা যতটুকু ফাঁকা ছিল ওইটা মনে হয় আবার ফিল আপ করে হয়ে গেছে। তথ্য ব্যতিক্রম পেয়েছেন? তো আমাকে বলেন, একটা ক্লাস ২ বার করলে আপনি বেনিফিট কোথায় হন দেখেন? ইয়েস, এই যে ইফা আমি ওকে খুঁজতেছিলাম। এই যে এই বাচ্চাটা কোথায়? বাচ্চাটা কোথায়? এই বাচ্চাটাই বলছিল। যে এই ক্লাসটা করছি। স্যার এটা তো করছি স্যার। এরকম। এই যে বুঝতে পেরেছেন? তো কাজেই আপনি যখনই দেখবেন যে আমি একটা টপিক আবার পড়াচ্ছি, তার মানে বুঝতে হবে কিছু নতুন কিছু হয়তো থাকবে আজকের ক্লাসে আবার। এটা আপনার জন্য বেনিফিটেড। ওকে আমাকে বলেন ভারত ক্লিয়ার কিনা? আমি ভারত কি রিভিশন করব? ভারত রিভিশন করব? ক্লাসের সংখ্যা কমে গেছে, মানুষের সংখ্যা কমে গেছে। ভারত ক্লিয়ার কিনা? আরো কত কিছু বলা যায়। চিকেন নেক টেক এগুলো আছে। হ্যাঁ, অনেক কিছু বলা যায়। কালাপানি আছে। বলব এগুলো পরে বলব।
নতুন কিছু ইনফরমেশন আছে দেখলাম। হ্যাঁ, তো থাকবেই তো স্বাভাবিক। ভারত শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করিডোর। এই শিলিগুড়ি করিডোরের আরেকটা নাম হচ্ছে চিকেন স্নেক, চিকেন স্নেক। শিলিগুড়ি করিডোর চিকেন স্নেক ভারত এবং নেপালের মধ্যে আছে। ভারত নেপালের মধ্যে আছে চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর। ভারত এবং নেপালের মধ্যে আছে চিকেন স্নেক। আচ্ছা, ভারতের অরুণাচল প্রদেশ আছে না? অরুণাচল। এই অরুণাচল প্রদেশকে ভারতের অরুণাচল প্রদেশকে ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে বিরোধ চীনের মধ্যে। কোন দেশের মধ্যে? চীনের মধ্যে। ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে বিরোধ আছে কোন দেশের মধ্যে? চীনের মধ্যে। আচ্ছা, এরপরে একটা সীমানা আছে ডোকলাম ত্রিমুখী সীমানা। খেয়াল করেন। এই অরুণাচল প্রদেশ নিয়ে দ্বন্দ্ব আছে কাদের মধ্যে? চীনের মধ্যে দ্বন্দ্ব আছে। আর চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর ভারত এবং নেপালের মধ্যে আছে। এটাকে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক বলা হয়। আমরা এটা আবার আলোচনা করব। ম্যাপের মাধ্যমে আলোচনা করব এটা। অরুণাচল প্রদেশ নিয়ে দ্বন্দ্ব হচ্ছে চীনের মধ্যে দাবি করে। আর এদিকে ডোকলাম যে ত্রিমুখী সীমানা আছে এটা আছে। এই ডোকলাম ত্রিমুখী সীমানা চীন, ভারত আর হচ্ছে ভুটানের মধ্যে। তাহলে চীন, ভারত, ভুটানের মধ্যে যে সীমানা আছে তার নাম হচ্ছে ডোকলাম ত্রিমুখী সীমানা। ডোকলাম ত্রিমুখী সীমানা পরীক্ষার মধ্যে কিন্তু আসে। ডোকলাম ত্রিমুখী সীমানা কোথায় আছে? ডোকলাম সীমানা চীন, ভারত, ভুটান। ডোকলাম ত্রিমুখী সীমানা। আপনাদের কমেন্টের আশায় আছি। আচ্ছা। এখন যদি প্রশ্ন করি যে আকসাই চীন মহাসড়ক কোথায় আছে? আকসাই চীন মহাসড়ক, আকসাই চীন। আবার যদি বলি স্ট্যাচু অফ ইউনিটি কোথায় আছে? ভারতের গুজরাটে। স্ট্যাচু অফ ইউনিটি। লিখে রাখতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। আকসাই চীন সড়ক। আকসাই চীন সড়ক আছে কাশ্মীরে। ওই কাশ্মীরের এখানে লিখে রাখতে পারেন যে এই যে আকসাই চীন মহাসড়ক। আকসাই মহাসড়ক আছে। এই আকসাই চীন মহাসড়কটা আছে কাশ্মীরে। লিখে রাখেন কাশ্মীর। আকসাই চীন মহাসড়ক আছে কাশ্মীরে। আচ্ছা, এরপরে আমি বললাম যে স্ট্যাচু অফ ইউনিটি। STATUE স্ট্যাচু বানান মনে হয় হইছে। স্ট্যাচু অফ ইউনিটি UNITY। এই স্ট্যাচু অফ ইউনিটি আছে ভারতের গুজরাটে। গুজরাট ভারত। স্ট্যাচু অফ ইউনিটি আছে ভারতের গুজরাটে। লিখে রাখতে পারেন। স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট। স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট। দেখি ভারত, সবাই একসাথে একটু বলেন তো ভারত ডান। ভারত ডান কিনা? এই যে যারা আগে ক্লাস করেছেন এবং আজকে আবার করলেন, সবাই একটু বলেন ভারত ডান কিনা? জি আলহামদুলিল্লাহ, ভারত ডান। আলহামদুলিল্লাহ ভারত ডান। ওকে, যারা আমার পেইড ব্যাচের শিক্ষার্থী ভারত আসলেই ডান। পেইড ব্যাচের শিক্ষার্থী যারা আছেন তারা তো আছেনই। আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মাধ্যমে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু করলাম। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মাধ্যমে আমরা পেইড ব্যাচের ক্লাস শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখনো পর্যন্ত আমাদের জিকে ব্যাচে ১৩৬ জনের মতো এনরোল করেছেন আপনারা। তো এখানে অনেকেই পেইড ব্যাচে হয়তো আছেন। যারা আমার জিকে পেইড ব্যাচে যুক্ত হতে চান তাদের ফি হলো ৳১০২০। এটা জিকে ব্যাচ ফি ৳১০২০। বেসিক টু অ্যাডভান্সড, বেসিক টু অ্যাডভান্স 2.0, হ্যাঁ? এখানের ব্যাচের ক্যাটেগরি হলো ৩ ধরনের ক্যাটেগরি। একটা হলো জবের, একটা হলো সেকেন্ড টাইমার। আরেকটা ক্যাটেগরি হচ্ছে এইচএসসি ২৪ ব্যাচ। যাদের টিএসসি পছন্দ, ঢাবি পছন্দ তাদের আরেকটা। তো ৩ টাইপের ব্যাচ আছে, হ্যাঁ? যারা মনে করেন যে জিকে টা ভালো করে পড়তে চান, বুঝতে চান। জিকে এর মধ্যে অনেক মার্ক। যেমন আপনি জাহাঙ্গীরনগরের সিতে ৫০, আপনি বিইউপিতে সবগুলো ইউনিটে ২ টা ইউনিটে ৪০।
আপনার জিএসটি তে ৩০, আপনার ঢাকা ইউনিভার্সিটি বলেন ডিউ তে ৩০, চবিতে ৪০। আর কি আছে? তারপরে হলো আরো তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সেগুলোতে এরকম জেনারেল নলেজে ভালো করে না করতে পারলে চান্স হবে না ভাই, হবে না। জেনারেল নলেজে ভালো করতে না পারলে হবে না। হ্যাঁ, খুব টাফ জেনারেল নলেজ। কাজেই জেনারেল নলেজ যারা ভাবেন যে একটা বই ধরলাম, মিহির থেকে বইটা ধরলাম, মিহির থেকে বইয়ের একদম ১ম থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবো। স্পেশাল লেকচার শিট পড়ে চান্স পাওয়া। এদের এদের কিন্তু গতি খুব ভালো না। কপালে খুব দুঃখ আছে। খুব দুঃখ। ভালো করে দেখে পড়তে হবে, প্রশ্ন এনালাইসিস করে। আমি বলছি না আমার কাছে পড়ার জন্য। যারা মনে করেন যে আমার পড়াটা বুঝতে পারেন, আমার পড়াটা যারা বুঝতে পারেন, তারা মনে করেন যারা পড়বেন সাধারণ জ্ঞানটা ভালো করে, ওই দ্বিধাদ্বন্দ্বে না থেকে শেষ মুহূর্তে আমার কাছে এসে লাভ নাই। আগে থেকেই আসেন একটু ভালো করে পড়তে পারবেন। 01793635815 আমাকে অনেকে বলছে, "স্যার আপনার ব্যাচ থেকে কতজন চান্স পাইছে?" আমাকে কয়েকজন জিজ্ঞেস করল, "স্যার আমার ব্যাচ থেকে কতজন চান্স পাইছে?" আমার ব্যাচ থেকে যতজন চান্স পাইছে ততজনের নাম তুমি মুখস্থ রাখতেই পারবা না। অতজনের মেরিট বললে তোমার মাথায় খালি মানে তুমি অজ্ঞান হয়ে যাবা। ঠিক আছে? কতজন চান্স পাইছে যে, "স্যার কত মেরিট থাকে স্যার, কেমন কি স্যার একটু বলেন না স্যার?" আমি তোমাদের উদ্দেশ্যে বলি যে যতজন চান্স পেয়েছে এদের মেরিট যদি আমি তোমাকে বলি, তো তোমার মাথা তুমি অজ্ঞান হয়ে যাবে। ঠিক তাই। মনেই রাখতে পারবা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 6 থেকে টপ 21, 35 থেকে শুরু করে জাহাঙ্গীরনগরের 3rd থেকে শুরু করে জাহাঙ্গীরনগরের 24th থেকে শুরু করে, হ্যাঁ? রাজশাহীতে 22 থেকে শুরু করে এখনো মনে আছে 22 হয়েছে এই উম্মে হাবিবা। গুচ্ছতে 18 তম হয়েছে এক মেয়ে উম্মে হাবিবা। ২৪ তম হয়েছে শান্তা খন্দকার জাহাঙ্গীর। এরপরে 6th হয়েছে সেমন্তি। ২১ তম হয়েছে আমাদের আ এই যে এই ছেলেটা, কি বলে? শুভ্র ছেলেটা। ৩৫ তম হয়েছে নাওয়ার, বেকার আর্নেসে কলেজের মেয়েটা। তো তোমাদের এটাই বলতে চাই, আমি এই বছরের টার্গেট নিয়েছি ২০২৪ সালের যারা 2nd টাইম এদের ব্যাচ থেকে আমি টপ করাবো এবং ২০২৪ সালে এইচএসসি ক্যান্ডিডেট এর ব্যাচ থেকে টপ করাবো ইনশাআল্লাহ। এটা আমার প্রতিজ্ঞা। হ্যাঁ? এটা আমার চ্যালেঞ্জ। সো আমি ডেডিকেটেড, তোমরা ডেডিকেটেড থাকো। আর যারা ভর্তি হবা তারা আমাদেরকে একটু আমাদের যে WhatsApp নাম্বার আছে 01793635815 আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানায়েন, কমেন্ট করে। আমরা এই কয়েকটা দেশ নিয়ে আলোচনা করেছি। দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান ৩ টা। বাসায় ভালো করে পড়ো এই ৩ টা। নেক্সট দিন ইনশাআল্লাহ বাকিটা আলোচনা করব। আল্লাহ হাফেজ। আসসালামু